হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। দেখ মেঘ, আমি আর এই বস্তিতে থাকতে পারবো না, আর আমার সাথেও তোকে রাখতে পারবো না। তুই যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারিস। আম্মু, এগুলো কি বলতেছো? আমি তোমাকে ছাড়া থাকবো কি করে বলো? আব্বু মরে যাওয়ার পর থেকে তুমি আমার উপর নির্যাতন শুরু করে দিয়েছো। তুমি যা বলো আমি তো তাই করে দেই আম্মু। তোর বাবা একজন বিজনেসম্যান ছিল। আমি তোর বাবাকে বিয়ে করেছি শুধু টাকা দেখে। তুই হবার পর থেকে বিজনেসে লস খেতে খেতে এমন অবস্থা হয়েছে, এখন এই বস্তিতে থাকতে হচ্ছে। আমি আর এইখানে থাকতে পারবো না। আম্মু, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি যা বলবে আমি তাই করব। এই বলে আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করতেছি আর বলতেছি এই কথাগুলো, কিন্তু আম্মু আমার কোনো কথা না শুনেই আমাকে রেখে চলে গেল। চিৎকার করে কান্না করতেছি। পাশের বাড়ি থেকে রহিম চাচা দৌড়ে এসে দেখে আমি বসে বসে কান্না করতেছি। মাটি থেকে উঠিয়ে বলতে লাগলো আমাকে, কি রে মেঘ, এইভাবে কান্না করতেছিস কেন? কি হয়েছে তোর? আর তোর মা কোথায় গেছে? চাচা, আম্মু আমাকে রেখে চলে গেছে। আমি কি দোষ করেছিলাম বলেন? আম্মু যা বলেছে আমি তো তাই করেছি। এখন আমি একা একা কি করে থাকবো বলেন চাচা? এই বলে কান্না করে দিলাম। কান্না করিস না মেঘ। এতদিন যখন তুই কষ্ট করে এসেছিস, আর একটু কষ্ট কর। একদিন দেখবি তুইও তোর বাপের মতো হতে পারবি। তোর বাপ অনেক ভালো একজন মানুষ ছিল। এই বস্তিটা তোর বাপও বানিয়ে দিয়ে গেছে আমাদের। সকালে খেয়েছিস নাকি? না চাচা, এখনো খাই নাই। মাত্রই আসলাম কাজ থেকে। ও আচ্ছা, দেখ খাবার আছে নাকি। খাবার না থাকলে আমার সাথে আয়, আমি খাবার খাইয়ে দিই। না চাচা, খাবার আছে, আপনি যান, আমি খেয়ে নিবনি পরে। আচ্ছা, খেয়ে নিস তুই। আর রাতে একটু দেখা করিস তো। দেখি, তোকে একটা দোকানে কাজ নিয়ে দিব নে। না চাচা, আমি আর কাজ করব না, কয়েকদিন রেস্ট নিব। আপনি না হয় এখন যান। আচ্ছা, আমি যাচ্ছি, তুই খাবার খেয়ে নিস কিন্তু। ঠিক আছে। চাচা চলে যেতেই বিছানায় বসে পড়লাম। আব্বুর মৃত্যুর আগে আম্মুকে বলে গিয়েছিল যে আমাকে দেখে রাখতে, কিন্তু আম্মু তো আমাকে রেখেই চলে গেছে। আব্বু, আমার কপালে কি এইটাই লেখা ছিল? না তো, কখনো তোমার ভালোবাসা পেয়েছি, আর না তো আম্মুর ভালোবাসা পেয়েছি। এইসব কথা ভাবতেছি আর কান্না করতেছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো সৌরভের ডাকে। এই মেঘ, বাসায় আছিস নাকি রে? আন্টি বাসায় আছেন সবাই কি? সৌরভের কথা শুনে ঘুম ভেঙে গেল। ঘরে আয় রে সৌরভ। কি রে, আন্টিকে দেখতেছি না, আন্টি কোথায় গেছে রে? কি আর বলবো রে, হাব্বুর মতো আম্মু আমাকে একা ফেলে চলে গেছে। আমি থাকবো কি করে রে এখন? এই সব কথা আর ভাবিস না রে। সবাই সবার নিজের স্বার্থটা খুঁজে, তেমনি আন্টিও তার নিজের জন্য তোকে রেখে চলে গেছে। চিন্তা করিস না, আমি তো আছি। যা ফ্রেশ হয়ে নে, তোকে নিয়ে খেলতে যাব। তুই একটু বস, আমি আসতেছি ফ্রেশ হয়ে। এই বলে চলে আসলাম বাহিরে। কল চেপে গোসল করে চলে আসলাম ঘরে। খাওয়া দাওয়া করে সৌরভ আর আমি চলে আসলাম খেলার মাঠে। এসে দেখি আমার অন্য বন্ধুরা এসেছে। কিরে, তোরা সবাই কেমন আছিস? আমরা ভালো আছি। কিরে, তোর মাকে দেখলাম আরেকটা লোকের সাথে গাড়ি করে চলে গেছে। তোকে নিয়ে যায় নাই কেন? আর লোকটা কে ছিল রে? আমি জানি না রে, আম্মু আমাকে রেখে চলে গেছে। যাক, চল এখন খেলা শুরু করি। এই বলে সব বন্ধুগুলোকে নিয়ে খেলতে খেলতে কখন যে সন্ধ্যা হয়ে গেল খেয়ালই ছিল না। এই মেঘ, সন্ধ্যা হয়ে গেছে তো, আর কত খেলবি? তুই যা, আমি আব্বুর কবরটা দেখে আসতেছি। ঠিক আছে, যা। আমি তাহলে চলে যাচ্ছি। আর তাড়াতাড়ি চলে আসিস কিন্তু বাসায়। ঠিক আছে, চলে আসবো। এই বলে খেলার মাঠ থেকে চলে আসলাম কবরস্থানে। আব্বুর কবরের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লাম। আব্বু, হো আব্বু, তুমি তো আম্মুকে বলে গিয়েছিলে আমাকে সব সময় আগলে রাখতে, কিন্তু আব্বু, তোমার মতো আম্মু আমাকে ফেলে রেখে চলে গেছে। আমি এখন কি করব আব্বু, কি করব? এইসব চিৎকার করে বলতেছি, এমন সময় অনুভব করলাম আমার কাঁধে কারো হাত রাখা আছে। পিছনে ঘুরতেই দেখি রহিম চাচা দাঁড়িয়ে আছে। চাচা, আপনি এইখানে? মেঘ,
কবরের সামনে এইভাবে কান্না করতে নেই। তুমি যদি কান্না করো তাহলে তোমার আব্বু তো কষ্ট পাবে। তার চেয়ে ভালো হবে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ নিশ্চয়ই তোমাকে একটা ব্যবস্থা করে দিবি। চাচা। এই বলে রহিম চাচাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কিছুক্ষণ পর আমি আর রহিম চাচা চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছি। এমন সময় রহিম চাচা আসলো। মেঘ, একা একা থাকতে পারবি তো, নাকি ভয় পাবি একা থাকতে? চাচা, আমি থাকতে পারবো, আপনি যান। ঠিক আছে, আর ভয় পেলে আমাকে ডাক দিস, আর না হয় আমার রুমে চল যাস। ঠিক আছে চাচা। চাচা চলে গেল। চোখ বন্ধ করতেই হাজার হাজার কথা মাথায় ঘুরতে লাগলো। ঘুম নেই চোখে। এইসব ভাবতে ভাবতে শোয়া থেকে উঠে বসলাম। ভালো লাগতেছে না, তাই বাইরে চলে আসলাম। একা একা হাঁটতেছি, কোথায় যাচ্ছি নিজেও জানি না। হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে। চাঁদের আলোয় চারিদিক আলোকিত হয়ে আছে। নদীর পাড়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম কিছু মানুষের কথা, কিন্তু তাদের কথায় কান না দিয়ে একইভাবে বসে রয়েছি। লোকগুলো আমার কাছে এসে বলতে লাগলো। কি রে, তুই এত রাত এখানে, তাও আবার একা একা বসে আছিস? তোর মনে কি ভয় ডর নেই? এই নদীর পাড়ে একা একা বসে আছিস? না ভাই, ডর ভয় নেই, কারণ আমি একা। মরে গেলেও আমাকে যে কবর দিবে ওই লোকটাও নেই। আপনাদের তো চিনলাম না, আগে তো কখনোই এই এলাকায় দেখি নাই। আমাদের চিনবে না, আমরা অনেক দূর থেকে এসেছি। তুই একা মানে তোর কথা ঠিক বুঝতে পারলাম না। আমার আব্বু মারা গেছে, আর আম্মু আমাকে একা ফেলে রেখে চলে গেছে। এখন তো আমি একা, মরে গেলেও কিছু হবে না। ও, এই কথা। যাক, তোর ভাগ্যটা ঠিক আমার মতো রে। ছোটবেলায় আমার আব্বু আম্মু আমাকে একা ফেলে চলে গেছে। আচ্ছা, তুই কাজ করতে পারিস নাকি? কি কাজ বলেন? আমি সব কাজ করতে পারবো। নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে আমার। আপনারা যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, কালকে ঠিক এই সময় এখানে থাকিস। তোকে নিয়ে আমরা আমাদের এলাকায় যাব। ওইখানে তোকে একটা কাজ দেব। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের চিনব কি করে বলো? কালকে যদি আসি, তোমাদের না পাই, তখন কি হবে? আমরা প্রতিদিনই আসি এখানে, তুই আসিস। আর এখন বাসায় গিয়ে ঘুমিয়ে পড়, ঠিক আছে? আচ্ছা, কালকে আমি আসবো কিন্তু। এই বলে উঠে চলে আসলাম বাসায়। মনটা হালকা লাগতেছে এখন। বিছানায় শুয়ে পড়তেই চোখে ঘুম চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি বাহিরে। এমন সময় রহিম চাচা আসলো। কি রে, এইখানে বসে আছিস কেন? যা কাজে যা। তুই না তোর বাপের মতো হবি? কাজে না গেলে এইখানে বসে থাকলে তুই তোর বাপের মতো হবি কি করে? আজকে যাব না চাচা, কালকে যাব। শরীরটা বেশি ভালো লাগতেছে না, তাই। ও আচ্ছা, তাহলে তুই থাক, আমি যাই কাজে। আজকে অনেক দেরি হয়ে গেছে রে। ঠিক আছে। রহিম চাচা চলে গেল। আমিও চলে আসলাম সৌরভের বাসায়। সৌরভ, বাসায় আছিস রে? মেঘ, আছি, ভিতরে আয়। আম্মু, এই দেখো মেঘ এসেছে, তাকে কিছু খাবার দাও। না আন্টি, আমি কিছু খাবো না। আমাকে কিছু দিতে হবে না। চল আমার সাথে, দেখি বাজারের দিকে গিয়ে কোনো কিছু কাজ পাই কিনা। তোকে দেখে মনে হচ্ছে তোর শরীর ভালো না। আজকে কাজে যেতে হবে না, বাসায় চলে যা। সন্ধ্যায় আমি তোর বাসায় খাবার নিয়ে যাবনে। না রে, খাবার নিয়ে যেতে হবে না। রহিম চাচা আর উনি আমাকে খাবার দিয়ে যায় খাবার না থাকলে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো, তুই যা। আমি চলে আসলাম আমার বাসায়। বিছানায় শুয়ে পড়তেই চোখে ঘুম চলে আসলো। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো বিকালবেলা। বিছানা থেকে উঠতে পারছি না, মাথাটা ভার হয়ে আছে। এমন সময় রহিম চাচা আসলো। মেঘ, উঠতে হবে না তোর। এই নে, এই খাবারগুলো খাইয়ে দিই। এই ওষুধগুলো খেয়ে নে, তাহলে তোর জ্বর সেরে যাবে। খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নিলাম। চাচা, ওষুধের টাকা এনেছো কোথা থেকে? তোমার কাছে তো টাকা নেই। তোর আম্মু আমার কাছ থেকে কিছু টাকা পাওনা ছিল, এই টাকাটা রেখে দিয়েছিলাম, এখন তোর জন্য কাজে লেগেছে। চাচা। কিছুক্ষণ চাচার সাথে কথা বললাম। অনেক রাত হয়ে গেছে। বিছানা থেকে কোনো মতে উঠে আস্তে আস্তে হেঁটে চলে আসলাম আব্বুর কবরের সামনে। আব্বুর কবরটা জিয়ারত করে সোজা নদীর পাড়ে চলে আসলাম। এসে দেখি ওই দুজন লোক এখনো বসে আছে। আমি এসেছি, চলেন এখন। চল। আর আসতে দেরি হয়েছে কেন? তোকে না বলেছিলাম আরো আগে আসতে? বলেছিলেন, কিন্তু জ্বর থাকার কারণে তাড়াতাড়ি আসতে পারি নাই। ও আচ্ছা, ওষুধ খেয়েছিস তো, নাকি ওষুধও খাস নাই? ঔষধ খেয়েছি, চলেন এখন। চল এখন।
দুইজনের সাথে চলে আসলাম অনেক দূরে। ভাই, আর কতক্ষণ হাঁটবো? অনেক তো হেঁটেছি। ওই তো আর 5 মিনিট হাঁট, সামনে আমাদের নৌকা আছে পড়ে, নৌকায় উঠে চলে যাব। ঠিক আছে। কিছু দূর হাঁটার পর সামনে দেখতে পেলাম অনেক বড় এক নৌকা দাঁড়িয়ে আছে। ভাই, আমরা কি এই নৌকায় দিয়ে যাব না নাকি? হুম, আমরা এই নৌকা দিয়ে যাব। আমাদের সাথে যেতে ভয় পাচ্ছিস নাকি? না, ভয় পাবো কেন? বলছিলাম না, আমাকে যদি মেরেও ফেলেন তাহলে কেউ দেখতে আসবে না। এই বলে নৌকায় উঠে পড়লাম। ওদের সাথে কথা বলতেছি, এমন সময় কোট পরা একটা লোক আসলো। আমার সাথে যে দুইজন লোক এসেছিল সেই দুইজন বলতে লাগলো, বস, আপনাকে বলেছিলাম না একটা ছেলের কথা? এই হচ্ছে সেই ছেলে। এই ছেলেটাকে আমাদের সাথে রেখে দেন, অনেক কাজে লাগবে। কিন্তু ছেলেটাকে দেখে তো মনে হচ্ছে বস্তির ছেলে, ওকে আমাদের কোনো কাজে আসবে না। তার চেয়ে ওর কিডনি দুইটা বের করে নে, অনেক টাকা পাবো। না ভাই, আমরা এটা পারবো না। এই ছেলেটাকে অনেক আশা দিয়ে নিয়ে এসেছি এখানে, আপনার কিডনি বিক্রি করার জন্য না। দেখ সাগর, তুই যা ইচ্ছা করে নিতে পারিস, আমি তোকে কিছু বলবো না, কিন্তু আমার সাথে লাগতে আসিস না কখনো। হঠাৎ দেখবি তোকে মেরে ফেলেছি। ভাই, আপনি আমাদের লিডার হলে কি হবে? আমি চাইলে আপনাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারি নাই, কারণ আমি আপনাকে বড় ভাই হিসেবে দেখি। ঠিক আছে, তবে আমি যা বলবো তাই করতে হবে। ওকে, যদি পারিস তাহলে আমাদের সাথে থাকতে পারবি, বুঝলি তো? হুম, কিন্তু এখনও কোনো কিছু করতে পারবে না। আগে সব কিছু শিখবে, অস্ত্র চালানো শিখবে, এরপর বাকি কাজ করবে। ঠিক আছে, আমি তোর কথাই মেনে নিলাম। নৌকায় বসে বসে ওদের তিনজনের কথা শুনছিলাম। কথা শেষ হতেই লোকগুলো আমার কাছে এসে বলল, কাল থেকে তুই আমাদের সাথে সবসময় থাকবি, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। নৌকা কি এখনই ছেড়ে দিবে নাকি আরও পরে ছাড়বে? একটু পর ছাড়বে। কেন, তোর কিছু দরকার নাকি? না, কোনো দরকার নেই। আমি কি আর এই এলাকায় ফিরে আসতে পারবো না, নাকি সব সময় এর জন্য ওইখানে চলে যাব? না, তুমি আসতে পারবে। এখানে আমরা যখন আসবো তখন তোমাকে নিয়ে আসবো, ঠিক আছে? এখন গিয়ে তুমি ঘুমিয়ে থাকো। আচ্ছা। নৌকার ভেতরে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে চোখ মেলতেই দেখি এখনো নৌকা চলতেছে। ভাই, আমরা এখন কোথায় আছি এটা একটু বলতে পারবেন? এই তো একটু সামনে। তা তোর ঘুম হয়েছে নাকি? শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। চল, আমাদের জায়গায় চলে এসেছি, এখন বাইরে যাব। আমরা চলে আসলাম বাহিরে। এসে দেখি অনেক বড় একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আশেপাশে কাউকে দেখতেছি না। ভাই, এইটা আমাকে কোথায় নিয়ে আসলেন? এখানে আমাদের আস্তানা, এখান থেকে সকল কাজ করি আমরা। আজ থেকে তুইও আমাদের সাথে থাকবি এখানে। তা না হয় থাকবো, কিন্তু আমি কি কাজ করব ওইটা একটু বললে ভালো হতো। মানুষ খুন করতে হবে, দেশ থেকে শত্রু মুক্ত করতে হবে। যদি পারিস তাহলে আমাদের সাথে থাকতে পারবি, আর না পারলে তোকে নিয়ে দিয়ে আসবো। কালকে কি বলিস, থাকবি নাকি থাকবি না? ভাই, আমি সকল কাজ করতে পারবো, কিন্তু আমি আমার আব্বুর মতো সৎ হতে চাই। আমার আম্মুর মতো যাতে আর কোনো পরিবারের কুল খালি পড়ে হয় ওই ব্যবস্থা করতে হবে। এই তো এখন বুঝতে পারছিস। তোর মা মনে হয় ঢাকা চলে গেছে। চিন্তা করিস না, তোর মায়ের খবরও পেয়ে যাবি আমাদের সাথে কাজ করলে। ঠিক আছে। সকালে খাওয়া দাওয়া করে ওদের সাথে বসে আছি, এমন সময় একটা লোক আসলো। আমাকে দেখে বলল, এই, তুমি এদিকে আসো। সাগর, আমি তো এইখানেই থাকি, আমি না হয় ওকে ট্রেনিং দিব। নে, তুই কি বলিস? ঠিক আছে ভাই, আপনি যেটা বলবেন সেটাই হবে। মেঘ, তুমি আজ থেকে ওনার সাথে থাকবে, উনি সকল কিছু তোমাকে বুঝিয়ে দেবে। ঠিক আছে ভাই। আর আমি আপনাকে কি বলে ডাকবো? আমাকে আঙ্কেল বলে ডাইকো, খুশি তো এখন? হুম, খুশি। আঙ্কেলের সাথে চলে আসলাম বড় একটা রুমে। আঙ্কেল, এই রুমে কি করেন আপনারা? এইখানে গুলি কীভাবে চালাতে হয় ওইটা এইখানে শিখাই আমরা। আজ থেকে সকল কাজ তুমি করবে। তোমাকে আমি এমনভাবে তৈরি করব, দেখে নিও। তা না হয় কইরেন, এখন কি করতে হবে ওইটা বলেন। এই নাও, এই পিস্তলটা সোজা বরাবরই ধরো, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে গুলি করতে হবে। আঙ্কেল আমাকে সব কিছু দেখিয়ে দিল। 3 দিনের মধ্যে সকল ধরনের পিস্তল চালানো শিখে গেলাম। রাতে বসে আছি, এমন সময় আঙ্কেল আসলো আমার কেবিনে। মেঘ, কি করছো? এই তো বসে আছি। কিছু বলবেন নাকি আঙ্কেল? আজ থেকে তোমার কুম্ফু ট্রেনিং দেওয়ানো হবে, তুমি রেডি তো ট্রেনিং নিতে? জি আঙ্কেল, আমি রেডি। রাতে খাওয়া দাওয়া করে আমি আর আঙ্কেল চলে আসলাম আবার সেই রুমে।
কম্ফু ক্যারাটিও শিখে গেলাম খুব তাড়াতাড়ি। সকল কিছু শিখে গেলাম 1 মাসে। দেখতে দেখতে 1টা মাস কেটে গেল। বিকালে সবার সাথে বসে আড্ডা দিতেছি, এমন সময় আঙ্কেল আমার সামনে এসে বলতে লাগলো, মেঘ, আজকে তোমার পরীক্ষা হবে। যে সকল কিছু শিখিয়েছি আজকে তোমাকে একলা একটা মিশন কমপ্লিট করতে হবে। পারবে তো করতে? ইনশাআল্লাহ পারবো। আমার মধ্যে এমন কোনো জিনিস নেই যে মানা করব। কোথায় মিশন হবে বলে দেন আর লোকেশনটা দিয়ে দেন, ওদের সবাইকে আপনার সামনে এনে ফেলবো। না, এইখানে আনতে পারবে না। মারার পর ওইখানেই কভার দিয়ে আসবে, ঠিক আছে? আঙ্কেল। এই বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। সবার সাথে গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে খেয়াল ছিল না। আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম সেই জায়গায় যেখানে মিশন হবে। এসে দেখি সবগুলো জায়গায় অনেক লোকজন আছে। স্নাইপারটা নিয়ে একটা উঁচু জায়গায় চলে আসলাম যেখান থেকে সকল লোকদের মারা যাবে। স্নাইপার টার্গেট করতেছি আর গুলি মারতেছি। দেখতে দেখতে 20টাকে মেরে ফেললাম। হঠাৎ একটা গুলি এসে আমার ডান হাতে লাগলো, রক্তও পড়তেছে। পকেট থেকে রুমালটা বের করে বেঁধে নিলাম। স্নাইপারটা রেখে পিস্তল 2টা কোমর থেকে বের করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর গুলি করতেছি। 10 মিনিটের মধ্যে বাকি লোকদের মেরে মাটিতে শুয়ে দিলাম। শুধু বেঁচে আছে তাদের টিম লিডার। কিরে, তুই তুই নাকি মেয়ে পাচার করিস, সাথে ড্রাগসও? আমি পাচার করি, তাতে তোর সমস্যা কি? আগে তো তোকে কখনো দেখিনি। আর তুই এমন কে যে এলাকায় সকল লোকদের মেরে ফেলেছিস? আমি হচ্ছি এমন এক মানুষ যাকে দেখে শুধু ভয় পাবে আর কিছুই না। এই বলে পকেট থেকে কাটারটা বের করে ওর পায়ের সকল আঙুল কেটে ফেললাম। কিরে, এখন কেমন লাগতেছে? প্লিজ আমাকে ছেড়ে দে। তুই যত টাকা চাইবি আমি তোকে তত টাকা দিব। বল, তোর কত টাকা চাই? তুই যতদিন ধরে এই মেয়ে পাচার আর ড্রাগস পাচার করিস সকল টাকা আমাকে দে, তাহলে তুই বাঁচতে পারবি। ঠিক আছে, আমি দিয়ে দিতেছি। তবু তুই আমাকে কোনো ক্ষতি করিস না। তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে না, তোর অ্যাকাউন্ট নাম্বার আর পাসওয়ার্ডটা দে, বাকিটা আমি নিজেই করে নেব। 29241578, পাসওয়ার্ড 22। দুবাইয়ের মাফিয়ার সকল টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিলাম। আচ্ছা, তুই একটা কাজ কর, চোখটা একটু বন্ধ কর তো। চোখ বন্ধ করবো কেন? আমি তো তোকে সকল টাকা দিয়েই দিছি। তাহলে তুই আবার আমাকে মারতে চাইছিস কেন? আরে, তোকে মারবো না, তুই চোখ বন্ধ কর না, পরে তুই তোর নিজের চোখেই দেখতে পারবি কি করেছি। ঠিক আছে, এই বন্ধ করলাম চোখ। দুবাইয়ের মাফিয়া চোখ বন্ধ করতেই কোমর থেকে ছড়িটা বের করে তার মিডল স্টাম্প কেটে ফেললাম। টাকা শেষ হতেই দুবাইয়ের মাফিয়া কিং চড়ে চিৎকার দিয়ে উঠল। কিরে, চিৎকার করতেছিস কেন? চিৎকার করিস না, আরও তো কাজ আছে। এই বল, কাটারটা নিয়ে তার বুক টেরা করে লিখে দিলাম হ্যাকার রাজা ওরফে শেরু ভাই, আর পাশে লিখে দিলাম RS মাফিয়া কিং। আমি তো তোকে সব কিছু দিয়েছি, তবু তুই আমাকে মেরে ফেলতেছিস কেন? আমি আর কোনো দিন এই দেশে আসবো না, কথা দিলাম তোকে। ঠিক আছে, তোর আসতে হবে না, ওই ব্যবস্থা করে দেব। এই বলে তার 2 হাত কেটে ফেললে দিলাম। দুবাইয়ের মাফিয়া কাটা মুরগির মতো লাফাচ্ছে। যা, এখন না হয় তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর জন্য মায়া হচ্ছে রে। আমার তোকে একা রেখে চলে যাব এইখান থেকে, তা কি করে হয়? চল, তোকে হাসপাতালে ভর্তি করিয়ে দিই, পরে তুই সুস্থ হলে না হয় তোর দেশে ফিরে যাস। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর, পারলে আমাকে মেরে ফেল। না রে, আমি সবাইকে শুধরানোর একটা চান্স দেই, তোকেও দিলাম। যদি ভালো হয়ে যাস তাহলে তোর কপাল ভালো হবে, আর খারাপ হয়ে গেলে তো জানিসই, তোর বাকি 2টা পাও থাকবে না। এই বলে দুবাইয়ের মাফিয়া কিংকে নিয়ে চলে আসলাম হাসপাতালে, ভর্তি করিয়ে চলে আসলাম ডেরায়। আমাকে দেখে আঙ্কেল বলল, মেঘ, তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল। যাক, তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো, এটাই দোয়া করি। এই সাগর, মেঘের হাতে গুলি লেগেছে, গুলিটা বের করে মেডিসিন দিয়ে দে। আরে কিছু হবে না আমার, আমি সুস্থ আছি। এই বলে চলে আসলাম আমার রুমে, নিজের হাতে গুলিটা নিজেই বের করে ফেললাম। এরকম কত আঘাত পেয়েছি, আর এইটা তো কিছুই না, এইসব ভাবতেছি। এমন সময় সাগর ভাই আসলো। কিরে,
কষ্ট হয়েছে নাকি মিশন শেষ করতে? না, কষ্ট হবে কেন? এর চেয়ে বড় কষ্ট তো আমি আমার আম্মুর কাছে পেয়েছি। যাই হোক, এখন আমি একটু রেস্ট নিব। আর দুবাইয়ের মাফিয়া কিং পিজি হাসপাতালে ভর্তি আছে, 903 নাম্বার কেবিনে। এটাকে কেন আবার হাসপাতালে ভর্তি করালি? মেরে ফেললেই তো হতো, যাতে আর কোনোদিন এখানে না আসতে পারে। সবাইকে একবার করে সুযোগ দেওয়া দরকার। আমিও সুযোগ দিয়েছি। আপনি চাইলে হাসপাতালে গিয়ে দেখে আসতে পারেন তাকে। আমার তো মনে হয় আর বাঁচবে না সে। ও আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার রেখে যাইতেছি, পরে না হয় খাবার রেখে রেস্ট নিস। ঠিক আছে, রেখে যাও। আমি চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আমার জন্য খাবার রেখে গেছে। খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো দুপুরে। উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আমাদের বস, মানে আমি যাকে আঙ্কেল বলে ডাকি, তিনি এইখানে আছে। আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। মেঘ বলো, কি বলবি? দুবাইয়ের মাফিয়া কিংয়ের থেকে তো প্রায় অনেক টাকা পেয়েছি। এই টাকাগুলো কি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব নাকি? না, টাকাগুলো তুমি রেখে দাও, আর চাইলে টাকাগুলো দিয়ে কিছু করতে পারো, আমি কিছু বলবো না। আমি যে বস্তিতে থাকতাম ওই বস্তিটা চাচ্ছিলাম আরও উন্নত করতে। এখন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বস্তিতে কয়েকদিনের জন্য থাইকে আসতাম। ঠিক আছে, যাও তুমি, আর এই ফোনটা রাখো তোমার কাছে, আমি ফোন দিলে চলে আসো। আচ্ছা আঙ্কেল। বিকালে নৌকায় উঠে পড়লাম। আমার সাথে সাগর ভাই আর রবিন ভাইও আছে। আচ্ছা সাগর ভাই, আমাদের বসের কি কোনো পরিবার নেই? মেঘ ছিল, কিন্তু একদিন ওই মাফিয়ারা আমাদের বসের পুরো পরিবারকে মেরে ফেলেছে। এরপর থেকে আস্তে আস্তে আমাদের বসের মাফিয়া জগতে প্রবেশ করেছে। এখন তার নাম শুনলেই বড় বড় মাফিয়ারা ভয় পায়। ও আচ্ছা। ভাইদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গ্রামের নদী থেকে একটু দূরে। ভাই, আপনারাও আসেন আমার সাথে। নয় তুই যা, আর ভাই তো ফোন দিয়েই দিছে, যখন তোকে কাজে লাগবে তোকে ফোন দিবে। ঠিক আছে, আমি যাই তাহলে। এই বলে চলে আসলাম আমাদের বস্তিতে। আমাকে দেখে সৌরভ আর রহিম চাচা দৌড়ে আসলো। কি রে মেঘ, তুই এই 2 মাস কোথায় ছিলি? তোকে কোথাও কোথাও খুঁজেছি তুই জানিস। তোর খোঁজ না পেয়ে ভেবেছিলাম তুই মরে গেছিস, তাই পরে আর তোকে খোঁজ করি নাই। ঘরে চলো, এরপর সব কিছু বলবো তোমাকে। আমি এই 2 মাস কোথায় ছিলাম আর কি কি করেছি। চল। আমরা চলে আসলাম আমার রুমে। রুমটা আগের থেকে গোছানো আছে। চাচা, এইখানে কি কেউ থাকে না নাকি? মেঘ, তুই চলে যাওয়ার পর একটা পরিবার এসেছে এইখানে, তারাই থাকে। চল আমার ঘরে যাই। আমি চলে আসলাম চাচার রুমে। ফ্রেশ হয়ে বসে পড়লাম বিছানায়। আচ্ছা চাচা, এইখানে মোট কয়টা পরিবার আছে? এইখানে তো প্রায় 100টার উপরে পরিবার আছে। কেন, তুই এই সব জেনে কি করবি? এইখানে সবাইকে ঘর বানিয়ে দেব। কাল থেকে কাজ শুরু হবে। কিন্তু তুই এত টাকা পাবি কোথা থেকে যে সবাইকে বাড়ি বানিয়ে দিবি? টাকা নিয়ে চিন্তা করো না। এইখানে সবাইকে ডাক দাও, আজকে সকল কিছু নিয়ে আসবো। ঠিক আছে, তুই বস, আমি আসতেছি সবাইকে ডাক দিয়ে। আর কয়েকজন হয়তো বাড়িতে নাও থাকতে পারে, কাজে চলে যাবে। যারা থাকবে তাদের ডেকে নিয়ে আসো, তাহলেই হবে। রহিম চাচা চলে গেল। আমিও চলে আসলাম বাহিরে। সৌরভ, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুই তো দেখি আগের চেয়ে মোটা হয়ে গেছিস। সারাদিন শুধু খাই আর খাই, তাই না? আরে না রে, তা তুই এতদিন কোথায় ছিলি? একটা কাজে গিয়েছিলাম, অনেক ভালো কাজ। শরীরে দেখেছিস কি অবস্থা করেছি। এখন কেউ আমাকে হারাতে পারবে না। রে, তো দেখি আগের থেকে অনেক বডি বিল্ডার হয়ে গেছিস। ওই তো চাচা চলে এসেছে, তা এখন কোথায় যাবি? এখন এই পুরো বস্তির জন্য টিন আর কাঠ আনতে যাব। তুইও চল আমার সাথে। মেঘ, সবাইকে নিয়ে এসেছি, এখন কি করবি? সবাইকে নিয়ে বাজারে চলেন। এই বলে সবাইকে নিয়ে বাজারে চলে আসলাম। বাজার থেকে ঘরের জন্য যা যা লাগবে সকল কিছু কিনে দিলাম। ইট, সিমেন্ট, বালু, টিন ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে চলে আসলাম বাসায়। সবাই এইখানে রাখো এই টিনগুলো। বাকি যা আছে যে কোনো একটা ঘরে রেখে দাও। নিয়ে কাল থেকে কাজ শুরু হবে। মেঘ, তোর কাছে এত টাকা কোথা থেকে আসলো? আর তুই কি এমন কাজ করিস যে তোর কাছে এত টাকা? চাচা, কাজটা অনেক কঠিন, এইসব জানতে হবে না।
কালকে সকালে বাজারে গিয়ে যতজন কাঠের মিস্ত্রি আছে সবাইকে নিয়ে চলে আসবে এইখানে, এসে কাজ শুরু করে দিবে। ঠিক আছে, তা না হয় করব। তা তুই কি এইখানে থাকবি নাকি চলে যাবি এইখান থেকে? আমি এইখানেই আছি কয়েকদিন। টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিয়ে যাব, যা যা লাগবে এনে নিবা। ঠিক আছে। আপনি না হয় এইখানে থাকেন, আর কোনো দিক থেকে খড়গুলো আগে উঠবে ওইটা সবার সাথে কথা বলে ঠিকঠাক করে নেন, আপনাকে সবাই মানে। আমি সৌরভের বাসা থেকে আসতেছি। ঠিক আছে, যা তুই, আমি সব্বার সাথে কথা বলে নিচ্ছি। আমি চলে আসলাম সৌরভের বাসায়। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়ে। তা তুমি এতদিন কোথায় ছিলে আর হঠাৎ করে কোথা থেকে আসলে? এই তো আন্টি, একটা কাজে গেছিলাম, ওইখান থেকে এসেছি। তা আঙ্কেল কোথায় গেছে? তোমার আঙ্কেল একটু বাজারে গেছে, বসো, চলে আসবে একটু পরেই। আচ্ছা। সৌরভ, আমি আর আন্টি বসে বসে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর আঙ্কেল আসলো। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো মেঘ? আমিও ভালো আছি। আচ্ছা আঙ্কেল, আপনি তো ঢালাইয়ের কাজ করেন তাই না? করি, কিন্তু কেন হঠাৎ এই প্রশ্ন? কালকে আপনি সবাইকে নিয়ে বস্তিতে চলে যাবেন, আর সিমেন্ট যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই পাউডারও নিয়ে আসবেন। এই নেন, এইখানে টাকা আছে 50,000 টাকা। এত টাকা লাগবে না, 10,000 টাকা হলেই হবে। আর বস্তিতে কি বাড়ি বানাবে তুমি কি? সবার থাকার জন্য বাড়ি বানিয়ে দেব। কালকে সকাল সকাল চলে আসেন। আজকে তাহলে আমি যাই। ঠিক আছে, তুমি যাও, আমার ফজরের নামাজ পড়েই চলে যাব বস্তিতে। সৌরভকে নিয়ে চলে আসলাম বস্তিতে। চাচা, সবার সাথে কথা বলেছেন তো? মেঘ, কথা বলেছি, কিন্তু একটা সমস্যা হয়েছে। তোমার আম্মু এসেছে আর বলতেছে বস্তিবাসীকে এইখান থেকে চলে যাইতে। এইখানে নাকি বড় বড় বিল্ডিং বানাবি। উনি কোথায় আছে? ওনাকে ডাক দেন। এই খাদিজা, বাইরে আয়, তোর ছেলে তোর সাথে কথা বলবে। চাচা, আমার আব্বু আম্মু মরে গেছে, আমি কারো ছেলে না। এই বস্তির সকল লোকই আমার পরিবার। আর আপনি এইখানে এসেছেন কেন? আমি এসেছি এই জায়গা নিতে। এই জায়গা তো আপনার না, এই জায়গা হচ্ছে আমার বাবার। বাবার নামে রেজিস্ট্রেশন করা আছে। আপনি আমার বাবার জায়গা নেবেন কি করে? না তো আব্বু আপনাকে জায়গা লিখে দিয়ে গেছে, আর না তো কাউকে কিছু বলে গেছে। এই জায়গা তোমার আব্বু আমাকে লিখে দিয়ে গেছে, এই দেখো কাগজ। দলিলটা হাতে নিয়ে দেখতে লাগলাম। বাহ বাহ, নকল দলিল বানিয়ে এনে জায়গা দখল করে নেবেন, এটা কি করে হয়? আসল দলিল তো আমার কাছে আছে। কই দেখি তোর দলিল। চাচা, আমার বক্সটা কোথায়, যেটাতে আমি আমার কাপড় রাখতাম? ওইটা তোর রুমেই আছে। ওই রবি না, যা তো কাপড়ের বক্সটা নিয়ে আয়। এই নেন আপনার কাপড়ের বক্স। বক্সের গোপন একটা জায়গায় দলিলটা রেখে গেছিলাম। ওইখান থেকে দলিলটা বের করে আম্মুর হাতে দিয়ে বললাম, এই দেখেন ভালো করে, এইখানে কি লেখা আছে? স্পষ্ট করে লেখা আছে যে এইখানে এই জমি সকল বস্তিবাসীকে দেওয়া হয়েছে, আর সেইখানে আপনি এসে ভাগ বসাতে চাইতেছেন। মেঘ, আমি তোর মা, আমি যা ইচ্ছে করতে পারি। আপনার মতো মা আমার দরকার নেই। এই চাচিরা, আপনারা এই মহিলাকে জুতার মালা পরিয়ে এই বস্তি থেকে বের করে দেন। মেঘ, এইটা তোমার মা, এটা তুমি করতে পারো না, অনেক অন্যায় হবে, আল্লাহ পাপ দিবে তোমাকে। চাচা, আল্লাহ পাপ দিলেও সমস্যা নেই আমার। আমার আব্বুর দেওয়া জায়গা কেন দখল করতে আসবে উনি? আপনি আমার মা ছিলেন তাই ছেড়ে দিলাম, তাহলে জুতার মালা পরিয়ে আপনাকে এই বস্তি ছাড়া করতাম। বস্তি ছাড়া করতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। এর প্রতিশোধ আমি নিব, দেখে নিস, এর প্রতিশোধ নিব। ঠিক আছে, নিয়েন, এখন আমার সামনে থেকে যান, আপনার মুখ দেখতে চাই না আমি। এই বলে চলে আসলাম চাচার রুমে। কিছুক্ষণ পর চাচা আসলো। মেঘ, তুমি এটা না করলেও পারতে, সব্বার সামনে এইভাবে তোমার আম্মুকে অপমান করলে। চাচা, যা করেছি ঠিক করেছি। এইরকম মহিলা যাতে অন্য কারো মা না হতে পারে এটাই দোয়া করি। চাচা, সকাল সকাল ওরা এসে কাজ করা শুরু করবে, সকালে ওদের নাস্তা দিয়েন। তুই কোনো চিন্তা করিস না, আমি সকল কিছু দেখে নিব। চাচার সাথে কথা বলতেছি, এমন সময় ফোনটা বেজে উঠল।
তাকিয়ে দেখি আমাদের বস ফোন দিয়েছে। হ্যালো আঙ্কেল। মেঘ, তুমি কি চলে গেছো? আঙ্কেল, কেন? কিছু কি হয়েছে নাকি? কালকে রাতে একটা মিশন ছিল, তাই বলছিলাম কি তুমি যদি আসতে তাহলে খুব ভালো হতো। ঠিক আছে আঙ্কেল, আমি চলে আসব। সকালে নৌকা পাঠিয়ে দিয়েন। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে আসো। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কাটতেই দেখি চাচা দাঁড়িয়ে আছে। চাচা, আমি তো চলে যাব কালকে সকালে, আপনি এই দিকটা দেখেন, আমি 2 দিন পর আসব। আর এই নেন, এখানে 3 লক্ষ টাকা আছে, আপনি রাখবেন। যা যা দরকার পড়বে সবগুলো এনে দিয়েন। ঠিক আছে। আর এই নেন, এই ফোনটা রাখেন, যদি কিছু লাগে আমাকে শুধু একটা ফোন দিবেন, আমি এসে দিয়ে যাব। আচ্ছা। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই দেখি সবাই কাজ করতেছে। সবাই সকালে নাস্তা করে এরপর কাজ করেন। আঙ্কেল, আমি তো থাকবো না, আপনি একটু থাইকা সকল কাজ শেষ দেখে নিয়েন। ঠিক আছে মেঘ। খাওয়া দাওয়া করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি আমার জন্য নৌকায় দাঁড়িয়ে আছে। নৌকায় উঠতেই নৌকা ছেড়ে দিল। পাক্কা 3 ঘন্টা পর চলে আসলাম আমাদের ডেরায়। এসে দেখি সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। আঙ্কেল, সবাই যাবে নাকি? মেঘ, অনেক বড় মিশন এটা। ড্রাগ, মদ, মেয়ে পাচার সকল কিছু একসাথে হবে, তাই তোমাদের একসাথে যাইতে হবে। ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসতেছি। এই বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম বাহিরে। আঙ্কেল, যাই তাহলে, দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে, যাও মেঘ, দয়া করে বিজয় হয়ে ফিরে আসো। আর মাফিয়ার লিডারদের এমন অবস্থা করবে যাতে এই দেশে আসতে ভয় পায় ওরা। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন তাই হবে। আর দুবাইয়ের মাফিয়া কিং মরে গেছে নাকি এখনো বেঁচে আছে? দুবাইয়ের মাফিয়া কিং আজকে রাতে মারা গেছে। বাঁচবে কি করে? এমন অবস্থা করেছে তুমি, আমি দেখেই তো ভয় পেয়ে গেছি। কি যে বলেন না সাগর ভাই, চলেন এখন। চলো। আমরা চলে আসলাম মিশনের সেই জায়গায়। এসে দেখি অনেক লোকজন চারিপাশে ঘোরাঘুরি করতেছে। সাগর ভাই, আপনি ওই দিকটা দেখেন, আমি এই দিকটা দেখতেছি। ঠিক আছে মেঘ, সাবধানে কাজ করো কিন্তু। ভাই, আমি চলে আসলাম একটা গাছের আড়ালে। লুকিয়ে লুকিয়ে স্নাইপার চালাতে লাগলাম। সাইলেন্সার লাগানো থাকার কারণে বুঝতে পারছে না আমরা কোথা থেকে গুলি করতেছি। এক একটা গুলি তাদের মাথায়, পেটে, বুকে লাগতে লাগলো। 10 মিনিটে সকলে মিলে সবাইকে মাটিতে শুয়ে দিলাম। চায়নার মাফিয়া কিং আর মালয়েশিয়ার মাফিয়া কিং যেই পালিয়ে যেতে যাবে, কোমর থেকে পিস্তলটা বের করে তাদের 2 জনের পায়ে গুলি করে দিলাম। গুলি লাগতেই 2 জন মাটিতে পড়ে গেল। কিরে, কোথায় যাইতেছিস? মদ, ড্রাগস, মেয়ে পাচার করবি না? তোরা বিদেশ থেকে এসে কি না আমাদের দেশ থেকে এইসব নিয়ে যাস? এখন বল, তোদের 2 জনকে কি করব? প্লিজ আমাকে ছেড়ে দে, তোর যত টাকা লাগে আমি দেবো, যা চাইবি তাই দেব, বল তোর কি চাই? তেমন কিছু চাই না। সাগর ভাই, গাড়ি থেকে আমার ল্যাপটপটা নিয়ে আসেন। ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি ল্যাপটপ নিয়ে। টাকা পয়সা কিছু লাগবে না, শুধু লাগবে তোদের কলিজা আর কিডনি 2টা। এইগুলো দিয়ে দিলে তো আমরা মরে যাব। প্লিজ আমাকে ছেড়ে দে, আমি তোকে একটা জিনিস দেব, এটা আমার দেশের 500 কোটি টাকা দাম। আরে, ওইটা আমি নিয়ে কি করব? আমার তো কোনো কাজে লাগবে না, আমার শুধু টাকা আর টাকা লাগবে। তোদের শহরে তো এমনিতেই আমাকে বস মানবে, আমি যদি ওইখানে যাই। মানে বুঝলাম না তোর কথা, তোকে বস মানবে কেন আমি যদি ওদের বস হয়ে থাকি? ওয়েট 5 মিনিট। ল্যাপটপটা এনে দিতেই হ্যাকার জগতে প্রবেশ করলাম। 10 মিনিটের মধ্যে চায়নার সকল অ্যাক্সেস আমার কাছে নিয়ে আসলাম। ওর যত টাকা আছে সকল কিছু আমার অ্যাকাউন্টে নিয়ে আসলাম। দেখ, তোর সকল টাকা আমার অ্যাকাউন্টে চলে এসেছে। ঠিক 2 মিনিট পর তোদের দেশের প্রধানমন্ত্রী ফোন দিবে তোকে, মিলিয়ে নিস। 2 মিনিট পর প্রধানমন্ত্রীর ফোন আসলো। কথা বল, কথা বল, দেখ কি বলে। হ্যালো। এই কুত্তার বাচ্চা, তোকে আমি মাফিয়া কিং বানিয়ে ভুল করেছি। তোর জন্য আমার সকল টাকা চলে গেছে হ্যাকার শেরু ভাইয়ের কাছে। তোকে 10 মিনিট সময় দিলাম, আমার সকল কিছু ফিরিয়ে এনে দে, তা না হলে তোর পুরো পরিবারকে শেষ করে ফেলবো। প্লিজ স্যার, এমনটা করবেন না, আমি আপনার সকল টাকা ফিরিয়ে দেব, রাখি এখন।
ফোনটা রাখতেই বলতে শুরু করলো। আমি জানি না তুই কে, তোর দুইটা পায়ে পড়ে আমার পরিবার আছে, দুটো ছোট বাচ্চা আছে, প্লিজ আমাকে মেরে ফেল, ওদের না হয় বাঁচিয়ে নে। ঠিক আছে, তোর 2টা বাচ্চার কথা চিন্তা করে তোকে ছেড়ে দিলাম, ওকে? চিন্তা করিস না, এই বাংলাদেশ থেকে তুই কোথাও যেতে পারবি না, এইখানেই কাজ করতে হবে তোকে। ঠিক আছে, আমি এইখানেই কাজ করতে রাজি আছি, শুধু আমার পরিবারকে এনে দে, আমার আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তোর দেশের প্রধানমন্ত্রীর নাম্বারটা দে, আমি কথা বলতেছি। 9856407216, এটা আমার প্রধানমন্ত্রীর নাম্বার। ওয়েট, এই বলে ফোন দিলাম প্রধানমন্ত্রীকে। হ্যালো কিং। কে তুই, আর আমার এই নাম জানলি কি করে? আমি হ্যাকার ওরফে শেরু ভাই, আমাকে নিশ্চয় চিনতে পারছিস? ভাই, আপনি ফোন করেছেন, বলেন আপনার জন্য কি করতে পারি? আমার জন্য তেমন কিছু করতে হবে না, তোর দেশের মাফিয়া কিংয়ের পরিবারকে বাংলাদেশে পাঠিয়ে দে, তা না হলে তোর যা যা ইনফরমেশন আছে আমার কাছে সবগুলো সকল টিভি চ্যানেলে পাঠিয়ে দেব। না ভাই, আমি আজকেই পাঠিয়ে দিতেছি, আপনি এমন কাজ করেন না, আমি এখনই পাঠিয়ে দিতেছি। এই তো বাচ্চাধন, লাইনে এসেছো। 5 ঘন্টার ভিতরে ওর পুরো পরিবারকে বাংলাদেশ বিমানবন্দরতে দেখতে চাই, কথাটা কান দিয়ে ঢুকিয়ে রাখ। ভাই, কান দিয়ে ঢুকে গেছে, আমি 5 ঘন্টার ভিতর পাঠিয়ে দেব, এখন রাখি ভাই। ঠিক আছে, ফোনটা রেখে দিলাম। শোন, তোর পরিবারকে 5 ঘন্টা পর বিমানবন্দর থেকে গিয়ে নিয়ে আসবি, মনে থাকবে তো? ভাই মনে থাকবে। আর একটা কথা ভাই, আমাকে ভালো একটা চাকরি নিয়ে দিতে পারবেন? ওইটা না হয় পরেই বলবো, আগে তোর পরিবারকে এইখানে আনি, এরপর বলবো নি ভালো কাজ দিব নাকি ভালো কাজ দিব না। তা এখন তুই বল, তোর কি করব? আমাকে আর কি করবি? আমাকে মেরে ফেল, আমার তো আর কিছু করতে পারবি না। চায়নার হাজার হাজার সিকিউরিটি ভেঙে যদি সকল খবর আমি নিয়ে আসতে পারি, তাহলে তোর খবর নিয়ে আসতে পারবো না কেন? তোর খবরও নিয়ে আসতেছি, ওয়েট। এই বলে মালয়েশিয়ার মাফিয়া কিংয়ের সকল বায়োডাটা নিয়ে চলে আসলাম আমার কাছে। এই দেখ, তোরও বায়োডাটা নিয়ে এসেছি, তোর তো কোনো পরিচয় নেই, তুই তো মাফিয়া কিং না, তোর বস কোথায়? ভাই, এই হচ্ছে মালয়েশিয়ার মাফিয়া কিংস, আমাদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে চেয়েছিল, আমরা ধরে নিয়ে এসেছি। ধন্যবাদ, তোমরা এইরকমভাবেই কাজ করো, তাহলেই হবে। কিরে, তুই তো দেখি পুরাই ভয়ে শুটকি মাছ হয়ে গেছিস, আমাকে দেখে ভয় পেলি নাকি? বাবা, ভয় পাবো কেন? তুই কে যে তোকে আমি ভয় পাবো? আমাকে দেখে ভয় পাস নাই বলে বলে তার এক পা ধরে তার পায়ের সকল আঙ্গুল কেটে ফেলে দিলাম। কিরে, এখনো ভয় পাস নাই? প্লিজ আমাকে ছেড়ে দে সরু ভাই, আমি ভুল করে চলে এসেছি আপনার বাংলাদেশে, প্লিজ ছেড়ে দেন। না, ছাড়তে তো পারবো না। এই বলে আর 2 পায়ের আঙুল 2 হাতের আঙুল কেটে ফেলে দিলাম। বক্স থেকে ছুরিটা বের করে 2 হাত 2 পা কেটে নিয়ে ফেললাম। সাগর ভাই, এইটাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসেন, বাঁচলে বাঁচবে, না বাঁচলে মরে যাবে। আর তুই যা, তোকে ছেড়ে দিলাম। আমাকে যদি ভয় পেয়ে থাকিস, আশা করি আর কোনোদিনও মুখ এইখানে দেখব না। ঠিক আছে। আমরা চলে আসলাম গাড়িতে। চায়নার মাফিয়া কিংও আমাদের সাথে আছে। সাগর ভাই, মেয়েগুলো আর বাকি সব কিছু কি নিয়ে এসেছেন? মেঘ, বাকি সব কিছু নিয়ে এসেছি। আচ্ছা, তুমি যে হ্যাকার জগতের রাজা, আমাদের তো কখনই বলো নাই। আমি তো এই হ্যাকার জগতে ঢুকেছি মাত্র 3 মাস হয়েছে। আমাদের বস এই হ্যাকার জগতে ঢুকিয়েছে আমাকে, আমি বলেছিলাম না ঢুকাইতে, যাক ঢুকিয়ে ভালোই করেছে। মেঘ ভাই যা করে আমাদের গ্যাংয়ের জন্য ভালোই করে। ভাই আমাদেরকে সবসময় ছোট ভাই হিসেবে দেখে আসতেছে। আচ্ছা ভাই, এর তো বেশি বয়স হয় নাই, আমরা তো পারি ভাই, এর জন্য একটা মেয়ে খুঁজে বিয়ে দিয়ে দিতে, কি বলেন আপনারা সবাই? এটা তো ভালো হয়, কিন্তু ভাই কি আবার বিয়েতে বসবে? আমার তো মনে হয় বিয়েতে বসবে না আর কখনো। ওইটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, বিয়ের জন্য আমি রাজি করাবো। এইসব কথা বলতে বলতে চলে আসলাম ডেরায়। এসে দেখি ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। ভাই, আপনি এখনো ঘুমান নাই? আমার ছোট ভাইগুলো কাজে গেছে, আমার কি চিন্তা হয় না নাকি? আমি তাদের রেখে ঘুমিয়ে যাব কি করে বলো তো? আরে, আমাদের জন্য চিন্তা করতে হবে না সাগর ভাই, আপনি সবাইকে নিয়ে ফ্রেশ হয়ে নেন, আমিও ফ্রেশ হয়ে আসতেছি, পরে সবাইকে একসাথে নিয়ে কথাটা বলবো। ঠিক আছে মেঘ, আর তোমরা যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো।
ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতেছে। ভাই কি ভাবতেছেন? কিছু না মেঘ, আর আমাকে হঠাৎ ভাই ডাকতে সুজে? আঙ্কেল ডাকতে মন চাইছে না আর, তাই এখন থেকে ভাই বলে ডাকবো। ঠিক আছে, ডাকো তুমি। তা কি জানি কথা বলবে বলছিলে? সাগর ভাই আর বাকিরা আসুক, তারপর না হয় বলবো কথাটা। ঠিক আছে। ওরা আসতেই বলতে লাগলাম, ভাই আমরা সবাই ঠিক করেছি আপনাকে আর একটা বিয়ে দেব, আপনি কি বলেন? মেঘ, আমি আর বিয়ে করতে চাই না। জীবনে একজনকে ভালোবেসেছিলাম, আজও তাকেই ভালোবাসি। আমার বুকের মধ্যে শুধু তোর ভাবিই আছে, অন্য কাউকে রাখতে চাই না। ভাই এইসব বললে তো আর জীবন চলবে না, তাই না? আমরা যা ডিসিশন নিয়েছি তাই হবে। কালকে আপনি আমার সাথে আমাদের বস্তিতে যাবেন, ওইখানে আমাদের বস্তি তৈরি হচ্ছে। ঠিক আছে, তা না হয় যাব, কিন্তু মেঘ আমি তোমাকে আগেই বলে রেখেছি, আমি কিন্তু আর বিয়ে করব না। আমাকে জোর করো না বিয়ে করার জন্য। বলেছি তো আপনাকে বিয়ে করতেই হবে, বিয়ে না করে কোথাও যাবেন না। সাগর ভাই সবাইকে খাবার দিয়ে দাও, অনেকে তো কাজ করেছে, ক্ষুধাও লাগছে হয়তো সবার। মেঘ সবাইকে খাবার দিয়ে দিছে, সবাই খাবার খেয়ে নিবে, খাবার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে ভাই, আপনিও ঘুমিয়ে নেন, রাত তো হয়েছে অনেক। কালকে না হয় আমরা দুপুরের দিকে বস্তিতে যাব। ঠিক আছে। খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার রুমে। শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, বিছানায় শুয়ে পড়তেই চোখে ঘুম চলে আসলো। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল ছিল না। ঘুম ভাঙলো সকালে সাগর ভাইয়ের ডাকে। মেঘ উঠো, আরে কত ঘুমাবে, সকাল তো হয়ে গেছে। ভাই উঠতেছি, এই বলে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি সবাই বসে খাওয়া দাওয়া করতেছে, আমারও খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, এমন সময় ভাই আসলো। মেঘ চলো, দুপুর তো হয়ে গেছে, আমরা এখনই বেরিয়ে পড়ি। যেতে যেতে তো আবার বিকেল হয়ে যাবে, তাই না? ভাই আমরা চলে আসলাম নদীর পাড়ে। আমাদের গ্যাংয়ের নিজস্ব একটা নৌকা আছে, ওইটা নিয়ে চলাচল করতে হয়। নৌকায় উঠতেই নৌকা ছেড়ে দিল। বিকাল 3টায় চলে আসলাম আমাদের গ্রামে। নৌকা থেকে নেমে দুইজন হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের বস্তিতে। এসে দেখি কাজ প্রায় শেষের দিকে। চাচা কাজ তো দেখি শেষের দিকে। মেঘ, সব কিছু এই বস্তির মানুষের জন্য, ওরাও সকলে সাহায্য করেছে সবাইকে, তাই তাড়াতাড়ি এই কাজটা শেষ হয়ে গেছে। ভালোই হয়েছে ভাই, কিছু খাবেন নাকি? আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে বলো। চাচা পানি নিয়ে আসেন তো। রহিম চাচা পানি এনে দিল। পানি খাওয়া শেষ হতেই তিনজনকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, বস্তির সকল কাজ। এমন সময় ভাই বলে উঠল, মেঘ ওই দেখ রাইসা। কোথায় আর? রাইসা ভাবি এইখানে আসবে কি করে? কিন্তু মেঘ তুমি দেখো, ওই যে পুরো তোমার ভাবির মতো লাগতেছে ওই মেয়েটাকে। তা তো ঠিক। আচ্ছা রহিম চাচা, ওই যে একটা মেয়ে বাচ্চাদের সাথে খেলা করতেছে, ওনার কি বিয়ে হয়ে গেছে? না মেঘ, বিয়ের জন্য লোক আসতেছে, কিন্তু বস্তিতে থাকে বলে কেউ বিয়ে করতে চায় না। মেঘ ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই, তুমি যে করেই হোক ব্যবস্থা করে দাও। ঠিক আছে ভাই, আমি ব্যবস্থা করে দিতেছি। চাচা ওই মেয়ের বাবাকে একটু ডেকে দিবেন, বিয়ের জন্য কথা বলবো। ঠিক আছে, তোমরা একটু বসো এই চেয়ারগুলোতে, আমি ডেকে দিতেছি এক্ষুনি। চাচা চলে গেল, আমরা দুইজন বসে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর রহিম চাচা একটা লোককে নিয়ে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেঘ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা কথা বলতে চাইছিলাম, যদি আপনি অনুমতি দিতেন। অনুমতি নেওয়ার কি আছে, বলো তুমি কি বলতে চাও। চাচা উনি হচ্ছে আমার বড় ভাই, রাইসা আপুর সাথে বিয়ে দিতে চাইছিলাম, আপনি কি বলেন? মেঘ আমরা তো গরিব, আমরা তো কিছুই দিতে পারবো না, উনি কি আমার মেয়েকে বিয়ে করবে? চাচা কিছুই হবে না, রাইসা আপুর সাথে বিয়ে হলে রাইসা আপু রানীর মতো করে থাকতে পারবে, আর আমি তো ওইখানেই থাকবো। ঠিক আছে, আমি রাইসার সাথে কথা বলে তোমাদের জানাচ্ছি, তোমরা বসো এইখানে। আমরা এইখানে আছি, আপনি জেনে আমাদের জানাইয়েন। ঠিক আছে মেঘ। চলেন ভাই আমরা বাজারের দিকে থেকে ঘুরে আসি। মেঘ এইভাবে ঘরগুলো না বানিয়ে পুরো ইট দিয়ে ঘরগুলো বানিয়ে ফেললেই তো হতো। ভাই হাতে তো টাকা ছিল না এর বেশি, তাই টিন দিয়েই বানিয়ে ফেললাম, সমস্যা নাই। নিচে ইট দিয়ে দিয়েছি, প্রতিটা ঘর ঢালাই করে থাকবে। ঠিক আছে, এটা ভালো লাগছে, ওইটাও করো। দুইজন কথা বলতে বলতে চলে আসলাম বাজারে। চা আর রুটি খেয়ে আবার রওনা দিলাম বস্তির দিকে।
বস্তিতে আসতেই রাইসা আপুর আব্বুর বলতে লাগলো, মেঘ আমার মেয়ে রাজি আছে, তা তোমরা যখন বলবে তখনই বিয়েটা দিয়ে দেবো। আমরা তো চাই আজকেই বিয়েটা ঠিক হয়ে যাক। ভাই আপনি কি বলেন? মেঘ, যেটা ভালো হয় ওইটাই করো। তুমি তুমি আমার ছোট ভাই, তুমি যা বলবে তাই হবে। চাচা, আজকে রাতে কাজী ডেকে বিয়েটা করিয়ে ফেললেই হবে। ঠিক আছে মেঘ। আমি আর ভাই চলে আসলাম নতুন একটা রুমে। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় রাইসা ভাবি আসলো। ভাই আপনারা দুইজন কথা বলেন, আমি বাহির থেকে আসতেছি। মেঘ, শুনে যাও, তুমি থাকো না এখানে, বাইরে যেতে হবে না। ভাই আজকে না হয় নাই থাকলাম, বাসর রাতে না হয় থাকবো নে। এই বলে চলে আসলাম বাহিরে। এসে রহিম চাচার সাথে কথা বলতে লাগলাম। চাচা এইখানে আর আসবো না, এইখানে আর চারিদিকে দেওয়ালে দিয়ে দিব। ঠিক আছে, তা না হয় থাকুক, সমস্যা নেই। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া করে বসে আছি। ভাই বিয়েটা তো হয়ে গেছে, আপনি কি কালকে চলে যাবেন নাকি? তুমি যেদিন যাবে ওই দিনই না হয় যাব তোমার সাথে। এত তাড়াতাড়ি গিয়ে কি করব? এখন তো কোনো কাজ নেই। তাই তো, আর 2 দিন পর যাই। এইখানে না হয় কাজটা শেষ করে একবারে যাই। ঠিক আছে। তাহলে থাকেন আপনি, আমি অন্য রুমে চলে যাই। কেন তুমি না বলছো? আজকে থাকবে আমাদের সাথে। আরে আমি তো এ সময় মজা করে বলছি। এই বলে বাইরে চলে আসলাম। এসে দেখি সৌরভ দাঁড়িয়ে আছে। কি রে, এত রাতে তুই এইখানে? রে মেঘ, তোর কাছে এসেছিলাম। কেন হঠাৎ এত রাতে আমার কাছে এসেছিস? আমাকে একটা কাজ বের করে দিতে পারবি? আব্বু তো অসুস্থ, চিকিৎসা করতে হবে। এই নে, এইখানে 10 লক্ষ টাকা আছে, আঙ্কেলের চিকিৎসা কর গিয়ে। এটা আমার ফোন নাম্বার, যখন কিছু দরকার পড়বে তখন তুই ফোন দিস আমাকে, আমি টাকা পাঠিয়ে দেব। আর বাজারে একটা দোকানে নিয়ে দিব নে তোকে, বাইরে গিয়ে কাজ করতে হবে না, তুই আর আঙ্কেল দোকানে চালাস। ধন্যবাদ দোস্ত, যাই রে আমি আজকে। ঠিক আছে। আমি চলে আসলাম অন্য একটা রুমে, বিছানায় শুয়ে পড়লাম। চোখে ঘুম নেই, এই পাশ ওই পাশ করতেছি। হঠাৎ মনে হলো আমাকে কেউ দেখতেছে। চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই। কি ব্যাপার? হঠাৎ মনে হলো কেউ দেখতেছে, আবার এখন নেই। বাহির থেকে ফুলের গন্ধ আসতেছে, মনে হচ্ছে ফুলগুলো আমার দরজার সামনে আছে। দরজা খুলতেই দেখি কেউ নেই। কি ব্যাপার, এখন ফুলের গন্ধ আসছে, আবার এখন নেই। এইসব কি হচ্ছে আমার সাথে? এইগুলো কি মনে ভয়, নাকি সত্যি সত্যি এমন হচ্ছে আমার সাথে? ধুর, ঘুমাই গিয়ে, তাহলে সব ঠিক হয়ে যাবে। এই বলে বিছানায় এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো সকালে ভাইয়ের ডাকে। মেঘ, আর কত ঘুমাবে? সকাল 11টা বেজে গেছে। এই তো ভাই উঠতেছি। তা আপনার বাসর রাত কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, ভালো কেটেছে। যাও ফ্রেশ হয়ে আসো, আমাদের আজকে ডেরায় চলে যেতে হবে। আজকে রাতে না কি মিশন আছে একটা, মিশনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে নেন, এরপর না হয় আমরা চলে যাবনি। মেঘ, আর আমি চাচ্ছিলাম তোমাকে আমার জায়গায় বসিয়ে দিতে, তুমি কি বলো? না ভাই, আমি ওইখানে বসতে পারবো না, আমারও একটা গ্যাং আছে। আপনি আপনার জায়গায় থাকেন, আপনাকে কোনো মিশনে যেতে হবে না, আপনি শুধু বাড়িতে বসে থাকবেন ভাবিকে নিয়ে। ঠিক আছে। সকালে খাওয়া দাওয়া করে চলে আসলাম সৌরভের বাসায়। সৌরভ, চল আমার সাথে বাজারে, একটা দোকান কিনে দিয়ে যাই। আমি মনে হয় 1 বা 2 মাস নাও আসতে পারি। চল। আমরা দুইজন চলে আসলাম বাজারে। সৌরভকে একটা দোকান কিনে কিছু মাল আর কিছু টাকা দিয়ে চলে আসলাম বস্তিতে। ভাই চলেন, এখন আমরা যাই। মেঘ চলো। রাইসা যাও, আব্বু আম্মুকে বলে আসো। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসতেছি। ঠিক আছে। রাইসা আপু বিদায় নিয়ে চলে আসলো। আমরা 3 জন চলে আসলাম নদীর পাড়ে। নৌকায় উঠতেই নৌকা ছেড়ে দিল। ভাই আপনাদের জুটি মিলেছে। ধন্যবাদ মেঘ, রাইসাকে পাইয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না ভাই, আমি ঢাকা যাব কয়েকদিন পর এই মিশনটা শেষ করে। তা না হয় যাইতে পারবো, হঠাৎ ঢাকা কেন? ঢাকাতে তো কোনো কাজ নেই যে তুমি ঢাকা যাবে। শুনেছি ওইখানে অনেক মাদক ব্যবসায়ী ড্রাগস আর মেয়ে সাপ্লাই করে, তাই ভাবতেছি ওইখানে আমার একটা গ্যাং তৈরি করব। ওইখানে গ্যাং তৈরি করতে হবে না, ওইখানে আমার গ্যাং আছে। এই নাম্বারে শুধু একবার ফোন দিয়ে বলবে আবারও ফিরে আসো,
মাফিয়ার গ্যাংয়ের কাছে। তাহলে আবারও ওরা ফিরে আসবে এই মাফিয়া জগতে। ওইখানে আমাদের বড় একটা ডেরা আছে। তাহলে তো ভালোই হলো, আমার আর কোনো লোক ধরে আনতে হবে না। আচ্ছা, তোমরা কি কথা বলতেছো এইখানে? আর কিসের মিশন, কিসের গ্যাংয়ের কথা বলতেছো? ভাই, আপনি ভাবিকে বলেন নাই আমাদের কথাগুলো? না মেঘ, বলি নাই, আর বলতে হবে না। রাইসা এইসব গ্যাং হচ্ছে বিজনেস পার্টনার আছে, তুমি এইসবের কিছুই বুঝবে না। হয়েছে, আর বুঝতে হবে না আমাকে। তিনজন কথা বলতে বলতে চলে আসলাম ডেরায়। এতগুলো ছেলে মানুষ দেখে রাইসা আপু বলতে লাগলো, আমরা কি এখানে থাকবো না নাকি? না আপু, আপনারা আপনাদের বাড়িতে থাকবেন, এইখানে থাকতে হবে না। আর এই লোকগুলো এইখানে কি করে? দেখে তো মনে হচ্ছে প্রায় 300 থেকে 400 জনের বেশি হবে এই লোক এখানে। ভাবি, ভাই চলেন আপনাকে আপনাদের বাসায় নামিয়ে দিয়ে আসি। না মেঘ, আজকে এইখানেই থাকবো, কালকে যাব বাসায়। রাইসা, তুমি চিন্তা করো না, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। ওরা হচ্ছে আমার ছোট ভাই। মানে কি বলতেছেন? আপনার বাবা কি 100 বা 200টা বিয়ে করেছে যে এতগুলো ছোট ভাই আপনার? আরে না, ওরা হচ্ছে আমার আপন ছোট ভাই, আমার হয়ে কাজ করে ওরা, তাই আমি ওদের ছোট ভাই বলে ডাকি। এখন বুঝছো তো? বুঝেছি এখন। আমরা তিনজন চলে আসলাম ডেরার ভেতরে। ভাই, আপনারা দুইজন না হয় আমার রুমে থাকেন আজকে, আপনার রুমটা তো আমাকে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, তুমি আমার কেবিনে চলে যাও। আমি চলে আসলাম ভাইয়ের কেবিনে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম, যাতে রাতে মিশনে কোনো সমস্যা না হয়। ঘুম ভাঙলো সন্ধ্যায়। উঠে ফ্রেশ হয়ে বাহিরে চলে আসলাম। এসে দেখি সবাই রেডি হয়ে বসে আছে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলেন যে সাগর ভাই? মেঘ, আজকের মিশনটা অনেক দূরে, তাই তাড়াতাড়ি যেতে হবে ওইখানে গিয়ে খাবার খেয়ে নিব। খাবার নিয়ে নিছি। ভালো করেছো, খাবার নিয়ে নিছো। ভাই, আমরা তাহলে যাই, আপনি সাবধানে থাকবেন। ঠিক আছে মেঘ, যাও তাহলে। আমরা চলে আসলাম গাড়িতে। গাড়িটা স্টার্ট দিয়ে চলে আসলাম সেই মিশনের স্থানে। সাগর ভাই, গাড়িটা এইখানেই দাঁড় করাও, এইখান থেকে খাবার খেয়ে নেই, আর ভিতরে যাইতে হবে না। এইখান থেকে ওই লোকগুলোকে দেখা যাইতেছে। বাহ মেঘ, তোমার চোখের পাওয়ার আছে বলতে হবে। আমার এই রাতে দেখতে পারছি না, তুমি দেখে ফেলছো যে লোক আছে সামনে। ভাই, সবাই খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে পিস্তলগুলো নিয়ে সামনে এগিয়ে যাইতেছি আর গুলি করতেছি। কিছুক্ষণের মধ্যে 35 জনকে গুলি করে মেরে ফেললাম। সাগর ভাই, তোমরা ওই দিক দিয়ে যাও, আমি এই দিক দিয়ে যাইতেছি। ঠিক আছে, যাও তাহলে, আর সাবধানে কাজ করো। কয়েকজন লোক নিয়ে চলে আসলাম অন্যদিকে। তোমরা তিনজন ওই দিকে যাও, আমি একাই দেখে নিব এই দিকটা। এই বলে উঠে কোমর থেকে 2টা পিস্তল নিয়ে চলে আসলাম সামনের দিকে। গুলি করতেছি আর এক পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে সবগুলোকে মাটিতে শুয়ে দিলাম। চারিপাশে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। শুধু বেঁচে আছে পাকিস্তানের মাফিয়া কিং আর অস্ট্রেলিয়ার মাফিয়া কিং। কিরে, তুই তো পাকিস্তানের মাফিয়া কিং, তুই এইখানে আসলি? তোদের তো দেখলেই মেরে ফেলবে আমাদের পুলিশরা। তা তো মারবেই, কিন্তু ওরা জানবে কি করে আমি যে এসেছি, আর এই দেশ থেকে মেরে নিয়ে যায়। কই, তোদের পুলিশ তো কোনো কিছু করতে পারলো না। আমার পুলিশ না হয় পারলো না, কিন্তু আমরা তো পেরেছি। এই বলে ওর 2 পা কোপ দিয়ে কেটে ফেললাম। সাগর ভাই, আমার আর ইচ্ছা করতেছে না এই সব কাটাকাটি করতে, আপনি একটু সাইজ বানিয়ে দেন ওকে। যাও, তুমি একটু রেস্ট নাও, আমি তোমার বাকি কাজটা করতেছি, শুধু দেখো তুমি। পাশে একটা জায়গায় বসে পড়লাম। এদিকে সাগর ভাই তার কাজ করে যাচ্ছে। পাকিস্তানের মাফিয়া কিংকে 120 টুকরো করে ফেলেছে, আর সাগর ভাই আর করতে হবে না। এমনিতেই তো ওর শরীর আমাদের পাগলা কুকুরগুলো খেয়ে ফেলবে। মেঘ, আর এইটার কি করব? এইটাকে না হয় আস্ত দিয়ে দিয়েন, জঙ্গলি জানোয়ার তো খেয়ে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। প্লিজ আমাকে ছেড়ে দে, আমার যা কিছু আছে সব কিছু তোর নামে লিখে দিয়ে চলে যাব। ঠিক আছে, চলে যাস না হয়, কিন্তু একটা কথা, তোর দেশে না, আমার কুকুরগুলোর পেটে যেতে হবে। সাগর ভাই, ওদের নিয়ে আসেন, আমি গাড়িতে যাচ্ছি। ঠিক আছে, তুমি গাড়িতে যাও, আমি আসতেছি একটু পর। এটাকে এখানেই মেরে ফেলে এরপর নিয়ে যাব। আরে মারতে হবে না, চলেন এইভাবে নিয়ে যাই। আর আমি কালকে ঢাকা চলে যাব, আপনি এই দিকটা দেখেন,
যদি বড় মিশন থাকে আমাকে ফোন দিবেন, আমি চলে আসব। ঠিক আছে, এই নে, এখানে কিছু বড় বড় বিজনেসম্যানের সকল বায়োডাটা আছে। কি কোন খারাপ কাজে জড়িত আছে সকল কিছু এখানে আছে। ধন্যবাদ সাগর ভাই, কালকে ঢাকা যাই। এরপর সকল বিজনেসম্যানদের ধরে এনে মারব, আপনি দেখে নিয়েন। মেঘ, এখান থেকে ওইখানে বেশি অন্যায় হয়। পুলিশদের ঘুষ দিয়ে ওরা ছাড়া পেয়ে যায়। বুঝতে পারছি। এই বলে চলে আসলাম গাড়িতে। কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দিল। ডেরায় আস্তে আস্তে সকাল হয়ে গেছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। মেঘ, আমরা তো এখন চলে যাব, তুমিও কি আমাদের সাথে যাবেন না নাকি? না ভাই, আমি একটু ঢাকা যাব। 1 মাস ওইখান থেকে খারাপ লোকদের মেরে ফেলে এর পরে আসব। ঠিক আছে, যাও, দয়া করে তুমি সফল হয়ে আসো। সাগর, তুই হয়তো ভাবছিস আমি তোকে কোনো কাজ দিই না কেন। তোর জন্য আমি সকল কিছু ব্যবস্থা করে রেখেছি। তোকে সিলেটে শিফট করে দিব, পরে তুই ওই দিকটা দেখিস। মেঘ না হয় কয়েকটা এলাকায় গিয়ে সকল কিছু ঠিক করে আসুক। আরে না ভাই, আমি জানি আমরা সময় হলেই আমাকে নিশ্চয়ই পাঠাবেন, তাই আমি ওই সময়টার ওয়েট করতেছি। সাগর ভাই, তুমি কয়েকজনকে নিয়ে ভাইকে তার বাসায় পৌঁছে দিয়ে আসো। তুমি আসলে এরপর আমি বের হব। ঠিক আছে। আমি চলে আসলাম আমার কেবিনে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। দুপুরে সাগর ভাইয়ের ডাকে ঘুম ভাঙলো। এই মেঘ, দুপুর হয়ে এসেছে তো, এখন যাবি ঢাকা? এই তো সাগর ভাই, যাবো একটু পর। এই বলে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। গুগলে ম্যাপ দেখে সোজা ঢাকা লালবাগ কেল্লায় চলে আসলাম। ভাইয়ের দেওয়া নাম্বারে ফোন দিতেই একটা ছেলে ধরলো। হ্যালো, আমি RS গ্যাংস্টারের লিডারে ছোট ভাই বলতেছি। আবার আমাদের গ্যাং শুরু হবে একদিনের ভেতরে। সকল লোকদের ডেরায় দেখতে চাই, আর ডেরায় চাবিটা নিয়ে আসো, আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে ভাই, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। আজকে রাতের ভিতর সকল লোক চলে আসবে, আপনি চিন্তা করবেন না। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই একটা পুলিশের গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে দেখে বলল, এই, তুই এইখানে দাঁড়িয়ে আছিস কেন? এইখানে দাঁড়ালে তোর কাছ থেকে 10,000 টাকা ফাইন নিব, জানিস? কিন্তু স্যার, জায়গাটা তো খালি পড়ে আছে, তাই তো গাড়িটা রেখেছি। আর গাড়ির ব্রেক নষ্ট হয়ে গেছে, তাই একজনকে পাঠিয়েছি আনতে। তোর গাড়ি দেখে তো মনে হচ্ছে না তোর গাড়ির কোনো ক্ষতি হয়েছে। এই, তোমরা ধরো তো এটাকে, থানায় নিয়ে যাও। আমি ওই দিকটা চক্কর কেটে আসতেছি। ঠিক আছে স্যার, আপনি আসেন, আমরা এইটাকে থানায় নিয়ে একটু ছোট রসমালাই দিয়ে দেই। হ্যাঁ, এমনভাবে দিবে যাতে আর কোনোদিন পুলিশের সাথে লাগতে না আসে, আর ওকে 302 নাম্বার জেলে রাখবে। ঠিক আছে স্যার। আমাকে ধরে নিয়ে আসলো থানায়। জেলে আটকে রেখে পুলিশের সহকারী আমাকে বলতে লাগলো, আজকে তোর এমন হাল করব কোনোদিন আমাদের সামনেও আসতে পারবি না। এক্সকিউজ মি স্যার, আমি কি একটা ফোন দিতে পারি? যাকে ইচ্ছে ফোন দে, নে। প্রধানমন্ত্রী আসলেও তোকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না। ও আচ্ছা, তাই নাকি? পকেট থেকে ফোনটা বের করে ফোন দিলাম। আমার ডান হাত আর বাম হাত ডেভিড এবং লিমনকে। হ্যালো ডেভিড। ভাই বলেন, আমরা কি করতে পারি? 10 মিনিটের মধ্যে আমাদের পুরো মাফিয়া সদস্যদের নিয়ে লালবাগ কেল্লার মসজিদে ওইখানে চলে আয়। আর প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে বল 30 মিনিটের মধ্যে যেন থানায় থাকে, তা না হলে পুরো পৃথিবী উল্টে ফেলবো। ভাই, আমি এখনই সকলকে নিয়ে আসতেছি। লিমন, তুই প্রধানমন্ত্রীকে নিয়ে থানায় চলে আয়, আমি থানায় যাচ্ছি। আয়। এই বলে ফোনটা কেটে ফেললাম। ফোন কাটতেই কিছুক্ষণ পর থানার ওসি আসলো। আমাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আনোয়ার সাহেব, আপনি ওকে তো কিছুই করেননি, ভয় পেয়েছেন নাকি ওই ছেলেকে? না স্যার, ও বলেছে 10 মিনিট পর তাকে পিটাতে, তাই আমিও বসে আছি। ও আচ্ছা, যা 10 মিনিট না 30 মিনিট সময় দিলাম, যা খুশি করে নে। আর কিছু লাগবে না, একটু বাইরে গিয়ে দেখো, তোর চাচা এসেছে। হেলিকপ্টারের শব্দ পেয়ে সকল পুলিশ অফিসার বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ডেভিড থানার ভেতরে প্রবেশ করলো। ওসি সাহেব, আপনি যাকে ধরে এনেছেন তাকে হয়তো আপনি চিনতে পারেননি। উনি চাইলে আপনাকে এখনই উপরে পাঠিয়ে দিতে পারে। হ্যাকার জগতে বাদশা আর মাফিয়া জগতের লিডার হচ্ছে উনি, শেরু ভাই। ভাই, আমাকে মাফ করে দেন প্লিজ। ভাই, আমি আপনাকে না চিনেই ধরে নিয়ে এসেছি, আমি আপনার পায়ে পড়তেছি, প্লিজ ছেড়ে দেন। তোর মতো ওসি এইখানে না থাকলেও চলবে। আর আনোয়ার সাহেব, আপনি বলেছিলেন না প্রধানমন্ত্রী নিচে আসলেও আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না?
ওই দেখেন প্রধানমন্ত্রী আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব, আপনাকে চাকরি থেকে সাসপেন্ড করা হলো। আপনি না জেনে না বুঝে ধরে নিয়ে এসেছেন, ওর জন্য আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। আনোয়ার সাহেব, আপনাকেও বের করে দেওয়া হলো। এখনই পুলিশের পোশাক খুলে ফেলুন। ওয়েট, মাননীয় প্রধানমন্ত্রী, আনোয়ার সাহেব আর ওসি আপনাদের সকল কালো কাজের টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। ভাই আমি তো কোনো কালো কাজ করি না, আমার কাছে কালো কাজের টাকা থাকবে কি করে? আমাকে শেখাচ্ছেন? আমি হ্যাকার জগতের বাদশা, আর এই বাদশাকেই কিনা শেখাচ্ছেন? আপনাদের সকল বায়োডাটা আমার কাছে আছে, কে কত টাকা ইনকাম করতেছেন আর কে কোন কাজে জড়িয়ে আছেন, সকল কিছু আমার কাছে আছে। কিন্তু ভাই আমি তো... কোনো কিন্তু না, টাকাগুলো এখনই আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, তা না হলে আমি নিজেই নিয়ে নিতেছি। না ভাই, আমি নিজেই পাঠিয়ে দিতেছি, আপনাকে কষ্ট করতে হবে না। টাকাগুলো পাঠিয়ে দিতেই কোমর থেকে পিস্তলটা বের করে তাদের দুজনের মাথায় গুলি করে চলে আসলাম বাইরে। হেলিকপ্টারে উঠতেই প্রধানমন্ত্রী আসলো। মেঘ, আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে তুমি নিজে ফোন করে বলবে, ওদের দিয়ে বলাচ্ছ কেন? আপনি হয়তো জানেন না, আমার থেকে বেশি ওরা কাজগুলো করে থাকে। আমি চাইলে আপনাকেও মেরে ফেলতে পারি, কিন্তু আপনি খুব ভালো একজন মানুষ, তাই আপনাকে মারবো না। এখন আপনি চলে যান, যখন দরকার পড়বে তখন আবার ডাক দিব। ঠিক আছে। আমি চলে আসলাম আমাদের আস্তানায়, বসে আছি এমন সময় লিমন আসলো। কিরে, তোর খবর কি? ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে সবাই। আপনি ভাই ঢাকায় আসবেন, আমাদের আগে জানাবেন না? আমরা না হয় নিজে গিয়ে আপনাকে নিয়ে আসতাম। আমি একা না আসলে কি আর এইগুলো দেখতে পারতাম? তোদের উপর ভরসা করে এই ঢাকা শহরের দায়িত্বে গিয়েছিলাম, কিন্তু তোরা কি করলি? তোরা কি না ওদের সাথে দলে কাজ করতেছিস? না ভাই, আমরা ওদের সাথে কাজ করি না। আপনি বিশ্বাস করেন, আমরা আপনার দলের হয়ে কাজ করি, অন্য কারো না। তা না হয় এখন থেকে দেখা যাবে। আমি আজ থেকে এইখানে থাকবো। কিন্তু ভাই, এই দিকের কি হবে? ওই দিকের সকল কাজ ঠিক আছে, কাল থেকে আবার মিশন শুরু করব। তোদের উপর থেকে ভরসা উঠে গেছে আমার, এখন থেকে নিজের কাজ নিজেই করব। ভাই, এতটাও অবিশ্বাস আমাদের করেন? আমরা কিন্তু এমন না ভাই। ভাই, আপনি কিন্তু এটা করতে পারেন না। আপনি চলেন আমার সাথে, যে কোনো এলাকায় যাবেন, কোনো খারাপ কাজ পাবেন না। আর প্রতিদিনই একটা না একটা মিশন থাকে ছোটোখাটো। বুঝতে পারছি। এখন আমি এসেছি, দেখি কয়টা মিশন আছে। এই বলে আমার কেবিনে চলে আসলাম। দরজাটা এই গত 1 বছর, বাহ, লিমন আর ডেভিড দেখি ভালোই মিথ্যা কথা বলতে পারে। ডেভিড, চিন্তা করিস না, আমি তোদেরও ঠিক করে ফেলবো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে গল্প করতে লাগলাম। এমন সময় ডেভিডের ফোনটা বেজে উঠল। কিরে, কে ফোন দিয়েছে? ওই তো ভাই, বাসা থেকে ফোন দিয়েছে। আচ্ছা, স্পিকার অন কর, আমিও শুনি বাসা থেকে কি বলে তোকে। কিন্তু ভাই... কোনো কিন্তু না, তোকে যা বলেছি তাই কর, আমি অন্য কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে ভাই, এই নেন, অন করেছি। হ্যালো আম্মু। এই, আমি তোর কোন কালের আম্মু লাগি রে? গত 1 মাস ধরে তো বলতেছি যে আমাদের বাসায় তোর আব্বু আম্মুকে নিয়ে আসিস না কেন? ইয়ে না মানে... তা বাইরে গিয়ে কথা বলে আয়, আর তোর গার্লফ্রেন্ডের নাম্বারটা আমাকে দে, আমি কথা বলবো। কিন্তু ভাই... ফোন নাম্বার দে, আর না হয় তোর ফোনটা দে। এই বলে ডেভিডের হাতে ফোনটা নিয়ে নিলাম। কে বলতেছেন আপনি? আমি ডেভিডের বন্ধু বলতেছি। কালকে বিকালে ডেভিড আপনাদের বাসায় যাবে, এই নেন, কথা বলেন। ভাই, এইটা কি করলেন আপনি? হয়তো জানেন না ওর ব্যাপারে কিছু। আমাকে কিছু জানতে হবে না, যা গিয়ে কথা বল। আর লিমন, ডেভিডের কাছে জেনে আয় তো আজকে কোনো মিশন আছে কিনা। ঠিক আছে, আমি জেনে আসতেছি। লিমন চলে গেল, আমিও চলে আসলাম আমার কেবিনে। এসে ফোন দিলাম ভাইকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মেঘ, কি খবর ওই দিকের? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আমি কয়েক মাস ওইখানে যাব না, এই দিকটাই থাকবো। আচ্ছা ভাই, এখন রাখি, কালকে সকালে ফোন দিবেনি, কিছু কথা আছে। ঠিক আছে মেঘ। ফোনটা রেখে দিলাম। ফোন রাখতেই লিমন আমার কেবিনে আসলো। ভাই, আসতে পারি? আয়, বল কি বলবি। ভাই, আজকে কোনো মিশন নেই, আপনি ঘুমিয়ে থাকেন। আচ্ছা লিমন, একটা সত্যি কথা বলবি?
আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলি তুই? ভাই আমি কিছু করি নাই, সব করেছি ডেভিডের কথায়। আপনি যা বলবেন এখন থেকে আমি তাই করব। যাকে সেসব কথা, আমি চাই তোরা আগের মতো ঠিক হয়ে যা। আর যদি না ঠিক হোস তাহলে গ্যাং ছেড়ে চলে যেতে পারিস। তোদের মতো বিশ্বাসঘাতকদের আমি আমার গ্যাংয়ে রাখতে চাই না। ভাই আমাকে মাফ করে দিন, আমি ভুল করে ফেলেছি, আর কখনোই এমন কাজ করব না। ঠিক আছে, এইবারের মতো মাফ করে দিলাম। যা, তোরা গিয়ে ঘুমিয়ে পড়। আর ডেভিড, কালকে তুই বাসায় চলে যাস। তোর আম্মু আব্বুকে নিয়ে তোর গার্লফ্রেন্ডের বাসায় যাস। ভাই আপনি হয়তো জানেন না আমার গার্লফ্রেন্ড নাকি অন্য কিছু। তোর কথার আগামাথা কিছুই বুঝি নাই আমি। সব কিছু খুলে বলতো কি হয়েছে। তাহলে শোনেন, যার সাথে আপনি কথা বলেছেন সে আমাদের এলাকার এমপির মেয়ে। এই মেয়েটা ড্রাগ সাপ্লাই করে, আমার ব্যাপারে কিছুই জানে না। আমি যে আপনার গ্যাংয়ের হয়ে কাজ করি। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। ঠিক আছে, তুই কালকে ওদের বাড়িতে চলে যাবি ঠিক 3টায়। আমি এমপিকে ডেকে নিয়ে আসবনি। তুই যে করেই হোক ওর মায়ের সাথে কথা বলে বিয়েটা ঠিক করে ফেলিস। এরপর সকল কিছু বলে দিব তোকে কি কি করতে হবে। ঠিক আছে ভাই, আপনি তাহলে ঘুমান এখন, আমরা যাই তাহলে। ঠিক আছে, যা তোরা। ডেভিড আর লিমন চলে গেল। ল্যাপটপটা বের করে এমপির সকল খোঁজখবর নিতে লাগলাম। কোথায় কত টাকা আছে, কি কি কাজ করতেছে, সকল কিছু ডিটেলস বের করে ফেললাম। রাত প্রায় 3টা, ঘুম আসতেছে না। এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি অচেনা নাম্বার। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, হ্যালো। জি বলেন, কার কাছে ফোন দিয়েছেন? যে ফোন ধরেছে তার কাছেই ফোন দিয়েছি। আপনার নাম মেঘ, তাই না? আমার নাম মেঘ, কিন্তু আপনাকে তো চিনলাম না। কে বলতেছেন আপনি? আমাকে চিনবেন না? আপনার ফোন নাম্বারটা অনেক কষ্ট করে পেয়েছি। আমি আপনাকে খুব ভালোবাসি। আপনাকে না পেলে আমি মরেই যাব। আরে কি বলতেছেন এইসব? আমি আপনাকে চিনি না, আর আপনি বলতেছেন আমাকে ভালোবাসেন? আমাকে না পেলে মরেই যাবেন? আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখেছি। কালকে ঠিক 2টায় খাই খাই রেস্টুরেন্টে দেখা করবেন প্লিজ। ঠিক আছে, তা না হয় দেখা করবনি, কিন্তু আপনাকে আমি চিনব কি করে? আপনাকে তো আমি আগে কখনো দেখি নাই। কালকে আসেন, তখন দেখতে পারবেন আমাকে। এখন ফোন রাখি, কালকে কথা বলবো। ঠিক আছে। ফোনটা রাখতেই ল্যাপটপটা নিয়ে বসে পড়লাম। নাম্বারটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে সকল কিছু দেখতে লাগলাম, কিন্তু তেমন কিছু ক্লু পেলাম না যাতে বুঝতে পারি এইটা আমার শত্রুর ফোন নাম্বার। কোনো কিছু খুঁজে না পেয়ে বিছানায় শুয়ে পড়লাম। সকালে ডেভিডের ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নিলাম। কিরে, খাওয়া দাওয়া করেছিস তোরা? না ভাই, আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি কখন আসবেন তাই আর খাইনি। আমার জন্য অপেক্ষা করতে হবে না কখনো, তোরা খেয়ে নিস। আচ্ছা ডেভিড, এইখানে খাই খাই রেস্টুরেন্ট কয়টা আছে রে? এইখানে তো ভাই একটাই রেস্টুরেন্ট আছে এই নামে। কিন্তু কেন হঠাৎ রেস্টুরেন্টের কথা বলছেন যে? না, এমনি বলতেছি, ভাবতেছি একটা রেস্টুরেন্ট খুলবো, তাই আর কি জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা। খাওয়া দাওয়া করে বসে গল্প করতে লাগলাম। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। ডেভিড, যেটা বলেছি সেইটা করিস। যা, বাসায় যা। কিছুক্ষণ পর আমি এমপিকে বলবনি আসতে। ঠিক আছে ভাই। ডেভিড চলে যেতেই আমিও বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টে এসে দেখি পুরো রেস্টুরেন্ট খালি। শুধু একটা টেবিলে একটা বোরকা পরা মেয়ে বসে আছে। ফোনটা বের করে দেখি 2:30 বাজে। কল লিস্টে গিয়ে ওই নাম্বারে ফোন দিতেই মেয়েটা ফোন ধরলো। হ্যালো, আপনি কোথায় আছেন? এই তো রেস্টুরেন্টে বসে আছি একা একা। তা আপনি তো দেখি খুব হ্যান্ডসাম। বাহ, আপনাকে খুব সুন্দর লাগতেছে। আপনি কোথায় আছেন? আপনাকে তো দেখতেছি না। সামনে আসেন আমার। এই তো আপনার সামনে বসে আছি। তা বলে, আমাকে পছন্দ হয়েছে নাকি? মেয়েটা তার হিজাব খুলতেই হাঁ করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। বাহ, আপনি তো খুব সুন্দর। তা আমাকে কোথায় দেখলেন শুনি? কোথায় আর দেখবো, এইখানে দেখেছি। যাই হোক, এখন আমাকে প্রপোজ করেন। আমি প্রপোজ করতে পারি না, আপনি করেন। মেয়েটা আমাকে প্রপোজ করলো, প্রপোজ অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, আজকে আমি যাই, কালকে দেখা করব। ঠিক আছে, যান তাহলে। আমি চলে আসলাম বাহিরে। ফোনটা বের করে এমপিকে ফোন দিলাম। হ্যালো আজাদ সাহেব। কে বলতেছেন? মাফিয়া কিং বলতেছি, শেরু ভাই।
ভাই, আপনি হঠাৎ ফোন দিয়েছেন যে, কিছু কি লাগবে নাকি? না, কিছু লাগবে না, আপনি এখনই চলে আসেন আমার ডেরায়। কিন্তু ভাই, আজকে তো আমার বাসায় মেহমান আসবে, এখন কি করে যাই বলেন? সব কিছু জানি আমি, ছেলেটা অনেক ভালো, তার সাথে বিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে এখন বলেছি আসেন, 10 মিনিটের মধ্যে আপনাকে দেখতে চাই আমার সামনে। ঠিক আছে ভাই, আমি আসতেছি। ফোনটা রেখে চলে আসলাম ডেরায়। এসে দেখি এমপি সাহেব চলে এসেছে। তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আমিও ভালো আছি। বা, শহরটা তো আপনি পরিবর্তন করে দিয়েছেন, এখন তো কোনো সমস্যা নাই আশেপাশে। এই 2 দিনে যা দেখলাম। ভাই, সকল কিছু আপনারই দেওয়া। তা কিসের জন্য ডেকেছেন, ওইটা যদি বলতেন একটু। ডেকেছি একটা কারণে, আমি চাচ্ছিলাম এইখানে একটা ফ্যাক্টরি বানাতে। আপনার কি মত আছে এখানে, তা জানতে চাচ্ছিলাম। আপনি করবেন, সমস্যা নাই, অন্য কেউ হলে মানা করতাম। যা যা লাগবে আমি সকল কিছু ব্যবস্থা করে দিব নে। এখন তাহলে যাই আমি। ঠিক আছে, যান। আর আপনার মেয়ের সাথে ওই ছেলেটার বিয়ে দিতে পারেন। ছেলেটার বাবার 2টা কোম্পানি আছে, আপনার মেয়ে সুখেই থাকবে। আপনি যা বলবেন তাই হবে। এমপি বাইরে যেতেই ফোন দিলাম ডেভিডকে। হ্যালো ডেভিড। ভাই বলেন, কি বলবেন? এখন তুমি চলে আসো এমপির বাসায়, এমপি বেরিয়ে গেছে। ভাই আমি আরও আগেই বেরিয়ে গেছি, সবারই পছন্দ হয়েছে আমাকে। বিয়েটা ঠিক করেছে সামনের সপ্তাহে। ভালো করেছিস, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে গেলে খেলা আরও জমবে। তোর গার্লফ্রেন্ডকে দিয়ে সকল কিছু ইনফরমেশন বের করে নিতে পারবো। ভাই আজকে রাতে একটা মিশন আছে, আপনি রেডি থাকেন। আর কিছুদিন পর আমেরিকার প্রেসিডেন্ট আসছে আমাদের দেশ থেকে মেয়ে কিনে নিতে, ওর সাথে কথা হয়েছে। ও আচ্ছা, ওকে বলে কোনো রকম আমাদের ডেরায় খুব কাছাকাছি নিয়ে আয়, বাকিটা আমি দেখে নিবনি। ও আমাদের ডেরায় আসবে, অন্য কোথাও যাবে না। আমি তাকে বলছি যে আমাদের বসই এখানে থাকে না, আমাদের ডেরায় সকল মেয়ে থাকবে, আপনি শুধু এসে দেখে নিয়ে যাবেন। বাহ, খুব ভালো বুদ্ধি করেছিস। আচ্ছা তুই আয়, এরপর বাকি কথা বলবো। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই লিমন আসলো। কিরে, কোথায় গিয়েছিলি? এই তো ভাই, একটু হাসপাতালে গিয়েছিলাম, আম্মুকে হাসপাতালে ভর্তি করিয়ে এসেছি তো তাই। তো এইখানে এসেছিস কেন? যা তোর মায়ের কাছে যা, এই দিকটা আমরা দেখে নেব। আর এই নে আমার এটিএম কার্ড, যত টাকা লাগে তুলে নিস। না ভাই, আমার টাকা লাগবে না, সকল টাকা আমার পকেট থেকে দিয়েছি। আম্মু এখন সুস্থ আছে, এখন আমার স্ত্রী আর আব্বু আছে এখানে, ওরা দেখে নিতে পারবে। তোকে যাইতে বলছি, যা, এইখানে থাকতে হবে না, যা, তোকে কয়েকদিনের জন্য ছুটি দিয়ে দিলাম। ঠিক আছে ভাই, আমি তাহলে যাচ্ছি। আর কোনো দরকার পড়লে আমাকে ফোন দিন, আমি চলে আসবো সাথে সাথে। ঠিক আছে, যা এখন। লিমন চলে যেতেই ল্যাপটপটা নিয়ে বসে পড়লাম। রেস্টুরেন্টে লুকিয়ে আফরিনের একটা পিক তুলে নিলাম, যাতে তার ব্যাপারে কোনো কিছু জানতে পারি। পিকটা আপলোড দিয়ে সার্চ করতেই আফরিনের সকল কিছু ইনফরমেশন বেরিয়ে আসলো। ও, এই ব্যাপার, এর জন্য তুমি আমার সাথে রিলেশন করার জন্য এসেছো? এইসব ভাবতেছি এমন সময় ডেভিড এলো। আমার কাছে এসে বলল, ভাই মেয়েটাকে চিনেন না নাকি আপনি? চিনি। এই মেয়েটা হচ্ছে লেডি মাফিয়া কিং। আমার সাথে রিলেশন করে আমাকে মারতে চাইতেছে, কিন্তু তার আগেই তো তার সকল কিছু ডিটেলস পেয়ে গেছি। ভাই আর এই নেন, এইটা সবসময় আপনার সাথে রাখবেন, যদি কোনো বিপদও হয় আপনার, তাহলে আমরা খুঁজে আপনাকে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আজকে রাতে তো মিশন আছে, তাই না রে? আর লিমনকে কয়েকদিনের জন্য ছুটি দিয়েছি, তাকে ফোন দিস না কাজের জন্য, আমরা 2 জন এই দিকটা দেখে নিবনি। ঠিক আছে। ডেভিডের সাথে কথা বলতেছি, এমন সময় ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি আফরিন ফোন দিয়েছে। হ্যালো। কি করতেছো এখন? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিতেছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? এই তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ও আচ্ছা, কালকে তো তোমার কলেজ খোলা, তাই না? কালকে আমি তোমার কলেজে আসতেছি। কলেজে না, কলেজ থেকে একটু দূরের একটা রেস্টুরেন্টে আছি, ওইখানে আসো, ওইখানেই আমাদের কথা হবে। ঠিক আছে, তা আর কিছু বলবা নাকি? আমার একটু কাজ আছে তো, তাই কাজটা করতে যাব। ঠিক আছে, যাও, তাহলে কালকে ফোন দিব নে। ঠিক আছে, ফোন দিও। এই বলে ফোন কেটে দিলাম। ফোন কেটে লোকেশনটা দেখতে লাগলাম। আমাদের ডেরা থেকে কিছুটা দূরে একটা হোটেল আছে,
হোটেলের লোকেশনটা দেখাচ্ছে। এই ডেভিড, আমাদের ডেরায় আশেপাশে কয়টা হোটেল আছে রে? এই তো ভাই 20 মিনিট হাঁটলেই একটা পাবেন, আর একটা আছে অনেক দূরে। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে নে, আর সবাইকে বল রেডি হয়ে নিতে, আজকে 2টা মিশন আছে। তুই মিথ্যা বলছিস কেন? ভাই আমি তো একটারই খবর জানি, আমার খবরই তো আমাকে একটা মিশনের কথাই বলেছে, তাই তো আমি একটা বলেছি। ও আচ্ছা, তোর ফোন বাজতেছে, দেখ কে ফোন দিয়েছে। ভাই খবরই ফোন দিয়েছে। কিরে, তুই আমাকে মিথ্যা কথা বলছিস কেন? ডেভিড ভাই, আমার কাছে এখন একটা খবর এসেছে। আর একটা মিশন আছে আজকে রাতে। সিলেটের মাফিয়া কিং আছে একজন, সে মেয়ে পাচার করতেছে। ঠিক আছে, এখন রাখি। এই বলে ফোনটা রেখে দিল। ডেভিড, কিরে কি বলেছে? আমি তো বলেছিলাম ভাই, আমার খবরই একটা মিশনের কথা বলেছে ওই সময়, এখন আরেকটার কথা বলেছে। সকল ইনফরমেশন জেনে এরপর আমাকে ফোন দিয়ে বলে। আচ্ছা, তা বল তো মিশনটা কোথায় হবে? যদি বলতে পারিস তাহলে বুঝবো তোকে তোর খবরই এখন বলেছে। ভাই সিলেটে হবে আর একটা মিশন। ঠিক কথা বলেছে। ওইখানে আমাদের যেতে হবে না, আমাদের লোক আগেই চলে গেছে, এই দিকটা শুধু আমাদের দেখতে হবে। ঠিক আছে ভাই। সবাই রেডি হয়ে চলে আসলাম মিশনের সেই জায়গায়। এসে সকলকে বলে দিলাম কিভাবে কি করতে হবে। সকলে সবার জায়গায় চলে গেল, আমিও চলে আসলাম আমার স্থানে। উঁচু জায়গায় বসে বসে গুলি করতেই লাগলাম, আর একটা একটা করে মাটিতে পড়তেছে। আমার এইভাবে গুলি চালানো দেখে ডেভিড বলে উঠল, ভাই আপনি তো দেখি 10 জনের গুলি একাই করতে পারছেন। রে, শিখেছি, তাই তো পারতেছি এত তাড়াতাড়ি গুলি করতে। 2 ঘন্টায় মিশন শেষ করে চলে আসলাম ডেরায়। ভাই যান, ফ্রেশ হয়ে আসেন, খাবার রেডি করতেছে আপনার জন্য। এখন আমি কিছু খাবো না, তোরা খাবার খেয়ে নে, আমি ঘুমাতে গেলাম। ঠিক আছে ভাই, যান তাহলে। এই বলে চলে আসলাম আমার কেবিনে। এসে দেখি একটা চিঠি রাখা আছে। কি ব্যাপার, এই চিঠিটা কে দিয়ে গেছে? চিঠিটা খুলে পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল এমন: মিস্টার মেক ওরফে শেরু ভাই, আপনি যে মেয়েটার সাথে দেখা করতে গিয়েছেন সে হচ্ছে লেডি মাফিয়া কিং। দেশের সকল কিছু তার কাছে আছে, আপনার আসল পরিচয়ও জানে, কিন্তু আপনি যে একজন হ্যাকার এটা জানে না। সামনে আপনার বিপদ, সাবধানে চলাফেরা করবেন। আজকে এই পর্যন্তই, আবার চিঠি আসবে সামনের 10 তারিখে। এই পর্যন্ত বিদায়। চিঠিতে এতটুকুই লেখা ছিল, কিন্তু কোনো নাম ছিল না। যাকে সেসব কথা, আমাকে মারবে আজ পর্যন্ত এখনো কোনো কুত্তার বাচ্চার জন্ম নেয় নাই। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকাল 11টায় ডেভিডের ডাকে। ভাই ওঠেন, সকাল 11টা বেজে গেছে। ওইদিকে আপনার গার্লফ্রেন্ড মানে লেডি মাফিয়া কিং আপনাকে 15 বার ফোন দিয়ে ফেলেছে। কি বলিস? ফোনটা হাতে নিয়ে দেখি 50+ মিস কল। ফোন দিলাম লেডি মাফিয়া কিংকে। হ্যালো আফরিন। বাহ, সারা রাত মেয়েদের সাথে কথা বলে সকালে আমাকে সময় দিতে পারো না, এই বুঝি তোমার ভালোবাসা? আরে তা না, কালকে অনেক রাত করে ঘুমিয়েছিলাম, তাই আর কি ঘুম থেকে উঠতে পারি নাই। তুমি এখন কোথায় আছো আমাকে বলো, আমি আসতেছি এখনই। না, আসতে হবে না, রাত ঠিক 10টায় লেকের পাড়ে থাকবে, তোমার সাথে কথা আছে। রাতে কেন? এখন বলো কি বলবে। রাতে আমি যেতে পারবো না। এখন বলতে পারবো না, রাতে আইসো, তখন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তখন বলবো। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে দিলাম। ডেভিড, রাতে রেডি থাকিস, লেডি মাফিয়াকে একটা শিক্ষা দিয়ে আসবো, আমার সাথে টক্কর দিতে এসেছে। ঠিক আছে ভাই। আর লিমন এসেছে, তার আম্মুকে বাসায় রেখে এসেছে। আচ্ছা, এসে যখন পড়েছে তাহলে আর কি বলবো। যা, তাহলে এখন আমি ফ্রেশ হয়ে আসতেছি, তোদের সাথে কথা আছে কিছু। ঠিক আছে ভাই, আপনি ফ্রেশ হয়ে বাহিরে আসেন, আমরা সবাই বাহিরে আছি। ঠিক আছে। ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি সবাই একসাথে বসে আছে। শোনো সবাই, আজ থেকে যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে। যদি কেউ কিছু বলে তাহলে বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে ভাই, কিন্তু আপনার নাম শুনলে তো সকলেই ভয় পায়, তাহলে আর আমাদের প্রতিবাদ করতে হবে কেন? দেখো, সব জায়গায় নাম দিয়ে চলা যাবে না, কিছু জায়গায় প্রতিবাদও করতে হবে, না হলে কিছু ঘাড় তেরা লোক আছে, ওইগুলো আবার ফিরে আসবে। বুঝতে পারছি। এখন সবার সাথে কথা বলে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ হতেই ফোনটা বেজে উঠল।
স্ক্রিনে তাকিয়ে দেখি বিজ্ঞানী ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম রাফু ভাই। ওয়ালাইকুম আসসালাম মেঘ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোমার একটা স্বভাব পাল্টাতে পারলাম না। তোমাকে কতবার মানা করেছি, তারপরও তুমি আমাকে ভাই বলে ডাকো। ভাই, সকলকে ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে তাই। আর কি যাকেই ডাকি সবাইকে ভাই বলে ডাকি। তা কোনো কিছু কি খবর আছে নাকি? তোমার জন্য এমন একটা জিনিস বানিয়েছি, তুমি দেখলে কি যে করবে জানি না। জিনিসটা কি ওইটা বলেন না। অদৃশ্য হওয়ার কিছু ঔষধ বানিয়েছি, যেটা খেলে তুমি সাথে সাথে অদৃশ্য যাবে, তোমার কোনো বিপদ হবে না। তাই নাকি? তাহলে পাঠিয়ে দেন। আর না হয় আপনি নিজে চলে আসেন ডেরায়, তাহলেই তো হয়। আমি তো একটা কাজে আছি, তুমি যদি আসতে তাহলে খুব ভালো হতো মেঘ। আচ্ছা রাফু ভাই, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসতেছি, এখন রাখি। ঠিক আছে মেঘ, আসো তুমি। 1 ঘন্টা পর চলে আসলাম রাফু ভাইয়ের কাছে। ভাই, আমি চলে এসেছি, জিনিসটা কোথায় ওইটা দেখান। এই নাও এই দুইটা জিনিস। এই নীলটা 1 ফোঁটা পানির সাথে মিশিয়ে খাবে, 2 থেকে 3 ঘন্টার মতো অদৃশ্য থাকবে। আর এই হলুদটা হচ্ছে আবার ফিরে আসার ওষুধ। তুমি যদি না ফিরে আসতে চাও তাহলে এইখান থেকে 2 ফোঁটা খেয়ে নেবে, তাহলেই হবে। ঠিক আছে রাফু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাকে না বলেছিলাম ইঞ্জেকশন বানাইতে? সকল কিছু বানিয়েই তোমাকে খবর দিয়েছি, এর আগে খবর দেই নাই। রাফু ভাইয়ের কাছ থেকে সকল কিছু নিয়ে চলে আসলাম ডেরায়। ডেভিড, এইগুলো ভালো করে রাখ। আর সন্ধ্যা তো হয়ে এসেছে, চল আমার সাথে। ভাই চলেন এখন। আমরা চলে আসলাম লেকের পাড়ে। কিছুটা দূরে ডেভিডকে বসিয়ে রেখে এসেছি, যেখান থেকে পুরোপুরি আমাকে দেখা যায়। কিছুক্ষণ পর আফরিন আসলো। কি ব্যাপার, এই রাতে আমাকে ডেকে এনেছো? এসেছি। চোখ বন্ধ করো, তোমাকে একটা ম্যাজিক দেখাবো। তার আগে তুমি চোখ বন্ধ করো, তোমাকেও একটা জিনিস দেখাবো। ঠিক আছে, এই বন্ধ করলাম। আফরিন চোখ বন্ধ করতেই 2 ফোঁটা ঔষধ খেয়ে নিলাম, যাতে 3 মিনিট পর আমি অদৃশ্য হয়ে যেতে পারি। এইবার চোখ খোলো। কই, আমাকে না বললে কি দিবা? দাও দেখি। আগে তোমারটা দাও, এরপর আমারটা দিব। চোখ বন্ধ করো, দিতেছি এক্ষুনি। চোখ বন্ধ করতেই আফরিন তার পিস্তলটা বের করে যেই আমায় মাথায় গুলি করতে যাবে, সাথে সাথে আমি অদৃশ্য হয়ে গেলাম। বাহ বাহ, লেডি মাফিয়া কিং আমার সাথে প্রেমের কথা বলে অবশেষে কিনা আমাকে মারতে চাইতেছেন। বাহ। কিরে, তুই কোথায় গেলি? তোকে আমি দেখতে পারছি না কেন? সামনে আয়, এরপর দেখ তোর কি করি আমি। তুই আমার বাবাকে মেরে ফেলেছিস। তোমার বাবা কে ছিল, তার নাম কি? মতিউর রহমান ছিলেন আমার বাবা। তুই আমার বাবাকে খুন করেছিস কেন, এইটা বল। আমি তোমার বাবাকে খুন করি নাই। তোমার আব্বু একজন খারাপ মানুষ ছিল, খারাপ কাজ করত, তাই তাকে মারা হয়েছে। তাই বলে আমার বাবাকে মেরে ফেলবি? তাকে তো একটা সুযোগ দিতেই পারতি। তোমার বাবাকে একবার না 3-3বার সুযোগ দিয়েছি, কিন্তু তোমার আব্বু পরিবর্তন হয়নি, তাই খুন করতে বাধ্য হয়েছি। তাই বলে আমার সাথে প্রেমের অভিনয় করে আমাকে মারতে চাইতেছো? তাহলে কি করব? তুই আমার বাবাকে মেরে ফেলেছিস, তাকে আমি বাঁচতে দিব না, আমি যতদিন বেঁচে থাকবো। আমাকে খুঁজে পেলে তো মারবে, আমি তো মরে গেছি, তাই তো অদৃশ্য হয়ে গেছি, দেখতেছো না? তুই মরিস নাই, ভালো করে বল তুই কোথায় আছিস? কোথায় আর থাকবো, তোমার পেছনে আছি। আর আমাকে খুঁজতে হবে না, এখন আমি গেলাম, দেখা হবে অন্যদিন। আর আমাকে মারার চেষ্টা করো না, অযথা সব কিছু বৃথা যাবে। তোকে আমি মেরেই ছাড়বো, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো, এই বলে দিলাম। যা, তুই এখন আজকের মতো বেঁচে গেছিস। আমি চলে আসলাম গাড়িতে। ডেভিড, ডেরায় চলে যা। লেডি মাফিয়া কিং তো সত্যি একটা বোকা মেয়ে। এই মেয়েকে তো যে কেউ বোকা বানিয়ে নিয়ে সকল কিছু নিয়ে যেতে পারবে। ভাই মেয়েরা একটু বোকা হয়, তা তো আপনি জানেনই। ডেভিডের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ডেরায়। এসে দেখি আমার সকল লোকগুলো বসে বসে কি জানি করতেছে। কি ব্যাপার, তোমরা এখানে বসে কি করতেছো? এই তো ভাই, দেখি কিছু একটা বানাইতে পারি কি না, ওইটা চেষ্টা করতেছি। তাও আপনি চলে আসলেন যে? চলে এসেছি। এই বলে চলে আসলাম আমার কেবিনে।
ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। দেখতে দেখতে 7টা দিন চলে গেল। আজকে ডেভিডের বিয়ে। সকলে রেডি হয়ে চলে আসলাম বিয়ে বাড়িতে। আমাকে দেখে এমপি সাহেব বলতে লাগলো, ভাই, আপনি এখানে? আপনাকে বিয়ের কার্ড দিতে মনে ছিল না। ভাই, ভিতরে আসেন। এইখানে না দাঁড়িয়ে থেকে। না, ভিতরে যাব না, সবাই তো বাহিরে আছে। ভিতরে গিয়ে কি করব? আমার বন্ধুর বিয়েতে এসেছি। আপনার বন্ধু মানে বুঝলাম না। আমার বন্ধু মানে আপনার মেয়ের সাথে যার বিয়ে হচ্ছে, সে হচ্ছে আমার বন্ধু। আর আপনি নিশ্চয় তাকে চেনেন, আমার ডান হাত ডেভিড। মানে আপনি কি না আমার মেয়েকে একটা গুন্ডার হাতে তুলে দিতেছেন? এটা কি করে হয়? না, এই বিয়ে হতে পারে না। আর বলে কি হবে, কাজী তো কবুল বলিয়ে ফেলেছে। আর আপনি তো ভাবছেন আপনার ব্যাপারে কিছুই জানি না। আপনার ব্যাপারে সকল খবর আমার কাছে আছে। কয়জনকে খুন করেছেন, কাকে কি করেছেন, সকল কিছু। সকল কিছু যখন জেনে গেছিস, আশা করি আমাকে মেরে ফেলবি। তার চেয়ে ভালো হবে তোকে আগে মেরে ফেলি, কি বলিস? আমাকে মারা এতটা সহজ না রে। আরে, আমি চাইছিলাম না বিয়ে বাড়িতে এইগুলো করি, কিন্তু তুই এখন আগে শুরু করেছিস, তাহলে তো আমাকে শেষ করতেই হবে, তাই না? তুই শেষ করার আগে আমি শেষ করে দেব তোকে। ঠিক আছে, শেষ করিস। এখন তাহলে আমি যাই, দেখা হবে তোর মরার দিন। আর তোর যদি ভাগ্য ভালো থাকে, তাহলে তুই হয়তো বেঁচে যেতে পারিস তোর মেয়ের জন্য। এই বলে চলে আসলাম ডেভিডের কাছে। ডেভিড, চল এখন। ভাই চলেন। আমরা চলে আসলাম ডেভিডের বাসায়। ডেভিডের বউকে নিয়ে ওরা চলে গেল। আমরা চলে আসলাম ছাদে। রাত প্রায় 12টা। ডেভিড, চল আমার সাথে তোর রুমে। ভাই আপনি গিয়ে কি করবেন? আরে চিন্তা করিস না, আমি ওইখানে থাকবো না, শুধু কয়েকটা প্রশ্ন করব। তাকে যদি সঠিক উত্তর দেয় তাহলে চলে আসব। ঠিক আছে ভাই, চলেন তাহলে। আমরা চলে আসলাম ডেভিডের রুমে। ভাবি, আসতে পারি? ভাইয়া আসেন। আমি জানি কেন এসেছেন। বসেন এইখানে, আমি সব কিছু বলতেছি আপনাদের। আপু, আপনি বলেন। বললে অনেক ভালো হবে আমাদের। আর আপনার কাছ থেকে জোর করে কথা বের করতে হবে না। এই বলতেই ডেভিডের স্ত্রী সকল কিছু বলে দিল, যা যা জানে সকল কিছু। ধন্যবাদ আপু তোমাকে। ডেভিড, এখন তুই বাসর করতে পারিস। আমি যাই এখন। ঠিক আছে ভাই, যান আপনি। সকালে আমি আসতেছি ডেরায়। তোর আসতে হবে না, কয়েকদিন তুই না হয় থাক এইখানে। নতুন বিয়ে করেছিস, কয়েকদিন ঘোরাঘুরি করবি, তা না করে তুই কি না কাজে যেতে চাইতেছিস? বাসায় থাকতে ভালো লাগে না, তাই কাজে চলে যাব। আচ্ছা, ঠিক আছে, 3 দিন পর না হয় তুই ডেরায় আসিস। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম ডেরায়। পকেট থেকে ফোনটা বের করে দেখি একটা অচেনা নাম্বার থেকে অনেকগুলো ফোন এসেছে। যার দরকার পড়বে সে আবার ফোন দেবেনি। এই ভাবতে ভাবতে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছি। এমন সময় ওই নাম্বার থেকে আবার ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, প্লিজ মেঘ, আমি না বুঝে তোমার সাথে এমনটা করেছি। প্লিজ ফিরে আসো আমার কাছে। আমি আর তোমার সাথে এমন করব না। সো ফানি মিস আফরিন, আমি আপনার আসল পরিচয় আগে থেকে জানি। আর এইসব বাহানা করতে হবে না। আর আমি এসেছি এইখান থেকে শত্রু মুক্ত করতে। কিন্তু আপনাদের মতো কিছু নিচু মনের মানুষ আছে, ওরা শুধু নিজের স্বার্থটাই বোঝে, অন্য কারো কথা চিন্তা করে না ওরা। মেঘ, তুমি ফিরে আসো। আমি এই মাফিয়া জগৎ থেকে বেরিয়ে আসবো। কথা দিলাম তোমাকে। প্লিজ ফিরে আসো। 2 দিনের দেখা আর আমাকে নাকি এতটা ভালোবেসে ফেলেছেন, তা আমার জন্য কি করতে পারবেন শুনি? তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ তবুও তুমি ফিরে আসো আমার কাছে। ঠিক আছে, আসতে পারি, তবে একটা শর্তে। আপনাকে আমার জীবনে আসতে হলে আমি যা যা বলবো তাই তাই করতে হবে। যদি করতে পারেন তাহলে আমি আপনার জীবনে ফিরে আসব। তোমাকে পাওয়ার জন্য যা বলবে আমি তাই করব, কিন্তু আমারও কিছু কথা আছে, ওইগুলো তোমাকে শুনতে হবে। ঠিক আছে, কালকে 10টায় আমার ডেরায় চলে আসো, কথা হবে আমার ডেরায়। ঠিক আছে। আফরিনের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকাল 10টা এমন সময় মেয়ে কণ্ঠে ডাক শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। তাকিয়ে দেখি আফরিন চলে এসেছে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসলে যে?
ঘড়ির দিকে তাকিয়ে দেখেন তো কয়টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা 15 বাজে। আচ্ছা তুমি বসো, ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে। ফ্রেশ হয়ে এসে দেখি আফরিন আমার পিস্তলটা হাতে নিয়ে বসে আছে। আফরিন, এটা রাখো যেখানে ছিল। এখন যদি আমি তোমাকে এইটা দিয়ে গুলি করি তাহলে তো তুমি মরে যাবে, তাই না? দেখো, এইসব নিয়ে কখনোই মজা করবে না। আমি তোমার সকল উদ্দেশ্য আগে থেকে জানি। তুমি যে আমাকে মেরে ফেলে আমার জায়গা দখল করতে চাও। জেনে যখন গেছো তাহলে তোমাকে বলে রাখি, কালকে রাতে ফোনে যা বলেছি সবটাই অভিনয় ছিল। আমি তো এসেছি তোমাকে মারতে। এই বলে আমার পিস্তল দিয়ে আমাকে গুলি করতে লাগলো। একটা গুলি আমার বুকে এসে লাগলো, আর একটা গুলি আমার পেটে এসে লাগলো। অনেক ব্লাডিং হচ্ছে। আফরিন আমার সামনে এসে বলতে লাগলো, এখন তুই এখানে মর, তোর একটা লোকও নেই যে তোকে বাঁচাবে। আর যদিও বেঁচে যাস আমার কথাটা মনে রাখিস। আফরিন, আমি তোকে দেখে নিব। এইটা বলেই মাটিতে শুয়ে পড়লাম। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলতেই দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার পাশে বসে আছে ডেভিড, লিমন, সাগর আর ভাই। আমাকে চোখ খুলতে দেখে ভাই বলে উঠল, মেঘ, তোমার এই অবস্থা কে করেছে? আমাকে বলো শুধু, আমি তার এমন অবস্থা করব আর কোনোদিন দেশের আলো দেখতে পারবে না। ভাই আপনাদের কিছু করতে হবে না। ডেভিড, আমার কথা কান দিয়ে শোন। যা বলতেছি তুই তাই করবি। ভাই বলেন। এরপর ডেভিডকে সকল কিছু বুঝিয়ে দিলাম, কি কি করতে হবে। আপনারা গল্পের সাথে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন কি বলেছিলাম ডেভিডকে। ভাই, আমি তো দেখে গিয়েছিলাম আপনি ঘুমাচ্ছিলেন, কিন্তু আপনাকে মারলো কে? এই না হয় পরেই দেখতে পারবি। এই বলে বেড থেকে উঠে পড়লাম। কিছুক্ষণ পর ডাক্তার আসলো আর বলল, যাক, আপনার ভাগ্য ভালো আর একটুর জন্য আপনার হার্টবিটে গুলিটা লাগে নাই। যদি লাগতো তখন আপনি মারা যেতেন। আচ্ছা ডাক্তার, এখন কি আমি বাসে যেতে পারবো? তুমি যদি মনে না করো তুমি ভালো আছো তাহলে তুমি যেতে পারো। তোমাকে আটকিয়ে রাখবো না। আর কিছু ঔষধ লিখে দিচ্ছি, আপনি ওইগুলো ঔষধ খেয়ে নেবেন ঠিক মতো, তাহলে আপনি ঠিক হয়ে যাবেন 1 মাসের ভিতরে। ধন্যবাদ ডাক্তার। কেবিন থেকে বাইরে এসে দেখি আমার পুরো গ্যাং চলে এসেছে। ঔষধগুলো নিয়ে চলে আসলাম ডেরায়। খাওয়া দাওয়া করে ঔষধগুলো খেয়ে নিলাম। এই লিমন, আমার ল্যাপটপটা কোথায় রে? আপনার ল্যাপটপটা তো ডয়ারে রাখা ছিল। ওয়েট, আমি এনে দিতেছি। লিমন ডয়ার থেকে ল্যাপটপটা এনে দিল। লেডি মাফিয়া কিংয়ের সকল কিছু ইনফরমেশন বের করে ফেললাম। লিমন, তোকে একটা কাজ দিতেছি। এই মেয়েটার পরিবারের সকল কিছু ডিটেলস এনে দিবে। আমাকে 5 দিন সময় দিলাম। ওদের কোথায় কি আছে, কে কে তাদের আপনজন ইত্যাদি সকল কিছু। আশা করি বুঝতে পারছিস আমার কথা। ভাই, আমি আপনাকে 5 দিনের মধ্যে সকল কিছু ডিটেলস এনে দেব। ঠিক আছে, আমি এখন ঘুমাই, খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, আপনি ঘুমান, রাতে না হয় আপনাকে ডেকে দেব নে। ঠিক আছে। লিমন চলে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো বিকালে লিমনের ডাকে। উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি ডেভিড চলে এসেছে। কি রে ডেভিড, তোকে যা যা বলেছিলাম সকল কিছু করেছিস তো? এই নেন ভাই খবরের কাগজ। আর একটা গুড নিউজ আছে, আপনার মরার খবর পেয়ে আবার অন্যান্য দেশের মাফিয়ারা মেয়ে নিতে আসবে। তুই শুধু দেখ এই 1 মাসে আমি কি কি করি। পুরো শহরটাকে আমার হাতের মুঠোয় নিয়ে আসব। বিভিন্ন দেশেও আমি নিজে রাজত্ব করব। তোরা শুধু আমার পাশে থাকিস। ভাই, আমরা আপনার পাশে আছি। আজকে রাতে একটা মিশন আছে, আপনি এখানেই থাকেন, আমরা একাই মিশনটা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তাহলে যা তোরা, আমি এই দিকটা দেখতেছি। আর মনে রাখিস একটা কথা, বিশ্বাসঘাতকতা করবি আর এই দুনিয়ার মুখ কখনোই দেখতে পারবি না। মনে রাখিস সবাই কথাগুলো। ভাই, একবার বিশ্বাসঘাতকতা করেছি, আর কখনোই করব না বিশ্বাসঘাতকতা। কথাগুলো সবার মাথায় ঢুকিয়ে দিস। আর সবাইকে নতুন জব দিব, চিন্তা করো না। তোমাদের আর এইখানে থেকে কাজ করতে হবে না, তোমাদের পরিবারের সাথে থেকে কাজ করতে পারবে। ধন্যবাদ ভাই। আমরা ভেবেছিলাম এই কথাটা বলবো, কিন্তু আর বলা হয়ে উঠি নাই। থাক, আর বলতে হবে না।
এখন সবাই নিজের কাজ করো। আর এই নাও, এইগুলো নতুন পিস্তল। যাকেই গুলি করবে 10টা সেকেন্ডের মধ্যে সে অজ্ঞান হয়ে যাবে। 12 ঘন্টা টাইম থাকবে, তারা এই 12 ঘন্টা ঘুমাবে, ডাকলেও আর উঠবে না। কিন্তু ভাই, এই ঔষধে যদি কোনো ক্ষতি হয় আমাদের? আমাদের কোনো ক্ষতি হবে না। এটা তো ইঞ্জেকশনে ভরা থাকবে ঔষধটা, তোরা শুধু গুলি করবি। ঠিক আছে ভাই। আমরা কথা বলতেছি, এমন সময় কিছু গাড়ির শব্দ পেলাম। এই ডেভিড, আমি গিয়ে লুকিয়ে থাকি। যদি লেডি মাফিয়া কিং আমার কথা জিজ্ঞাসা করে, তোরা বলে দিবি মরে গেছে। ঠিক আছে। আমি চলে আসলাম আমার গুপ্ত ঘরে। এইখান থেকে সকল কিছু দেখা যায়। আমি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হয়েছে। লেডি মাফিয়া কিং এসেছে। ডেভিডের কাছে এসে বলল, এই ডেভিড, তাদের লিডারকে তো মেরে ফেললাম, তোরা এখন এখানে কি করিস? আমাদের লিডারকে মেরেছেন তো কি হয়েছে? আমরা তো বেঁচে আছি। আমরা আমাদের লিডারের কাজ করে যাব যতদিন বেঁচে থাকি। তোদের কাজ করতে দিলে তো তোরা করবি। কাজ করতে দিবি না? এই সবাই আল্লাহর কাছে বল যে ভাইকে আবার পাঠিয়ে দিতে। আল্লাহ নিশ্চয়ই আমাদের কথা শুনবে। যত পারিস ডেকে নে, কিচ্ছু লাভ হবে না। তোদের বস আর ফিরে আসবে না, এই বলে দিলাম। বিজ্ঞানীর দেওয়া ঔষধটা খেয়ে অদৃশ্য হয়ে চলে আসলাম বাহিরে। হেই লেডি মাফিয়া কিং, আল্লাহ আমাকে আবার পাঠিয়ে দিয়েছে তোমাদের ধ্বংস করার জন্য। কি রে, সামনে আয়, দেখি তোকে। সামনে গেলে তো খেলাটাই শেষ হয়ে যাবে। তোর পুরো গ্যাং আমি শেষ করে দেব, এই বলে দিলাম। দেখবো নে এই অদৃশ্য শরীর নিয়ে কি করতে পারিস। ঠিক আছে, আমি গেলাম এখন, এই বলে চলে আসলাম আমার গুপ্ত ঘরে। এসে শুনতে লাগলাম তারা কি বলতেছে। তাদের বস এসেছিল না? কি রে? এসেছিল। তুই শুনিস নাই আমাদের বসের কথা? আরে এগুলো বক্সের সাউন্ড, আর আমাকে শোনাতে হবে না। আর তাদের একটা অফার করতে এসেছি। তোরা চাইলে আমার গ্যাংয়ের সাথে কাজ করতে পারিস। কাজ করতে পারি, একটা শর্তে। যদি আমাদের শর্ত রাখতে পারিস তাহলে তোর হয়ে কাজ করব। কি সত্য বল আগে। 100 কোটি টাকা দিতে হবে। যদি দিতে পারিস তাহলে আমরা তোর হয়ে কাজ করব। কি বলো সবাই? ডেভিড ভাই যা বলেছে ঠিক বলেছে। যদি দিতে পারেন তাহলে আমরা আপনার হয়ে কাজ করব। ঠিক আছে, দিতে পারি। প্রতিদিন এখান থেকে মেয়ে পাচার, ড্রাগস, মদ সবকিছু সাপ্লাই হবে। তোরা আমার ওই কাজগুলো করবি। ঠিক আছে, করব। আগে টাকাগুলো দেন, এরপরে কাজ করব। এই গাড়ি থেকে টাকাগুলো নামিয়ে নিয়ে আয় তো। ওদের আগে শান্ত করি, এরপর কাজ করব আজকে রাত্রে। এই নেন ম্যাম, এইখানে 1000 টাকা আছে। এই নে, টাকাগুলো গুনে নে। কম হলে বলিস, আরও দিব। ঠিক আছে, আপনারা যান এখন। রাতে আমরা আপনার ওইখানে পৌঁছে যাব। মনে যেন থাকে কথাগুলো। আর যদি দেখি রে মদ পাল্টে ফেলেছিস, তাহলে তোর খবর আছে রে। আরে আমি যা বলি তাই করি, আপনি শুধু দেখবেন আর টাকা গুনবেন। আফরিন চলে যেতেই আমি বাহিরে বেরিয়ে আসলাম। কি রে ডেভিড, তুই ওদের কাছ থেকে টাকা নিয়েছিস, আবার বলেছিস ওদের কাজ করে দিবি? কিছুই তো বুঝলাম না তোর কথা। ভাই আমি বলেছি, কারণ ওর সকল কাজ এখন আমাদের হাতের মুঠোয়। সকল কিছুর খোঁজ খবর আমি জানতে পারবো। আর এই টাকাগুলো দিয়ে একটা এতিমখানা বানিয়ে দিব এইখানে। ঠিক আছে, বানাস। রাতে আমিও যাব তোদের সাথে। আপনাকে তো যেতেই হবে। লিমন শোন, তুই ভাইয়ের সাথে থাকবি। তোদের একটা গাছের উপরে উঠিয়ে দেব। সাইলেন্সার লাগিয়ে গুলি করবি শুধু, বাকিটা আমরা সবাই দেখে নিব। এই হলো আমার ডান হাত। যাক, ভালো বুদ্ধি করেছিস। তবে একটা কথা মাথায় রাখিস, এই মেয়ে কিন্তু খুব চালাক, যখন তখন আমাদের ধরে ফেলতে পারে। সবাই হুঁশিয়ার হয়ে কাজ করিস। ভাই আপনি যান, একটু রেস্ট নেন, রাতে তো আবার যাইতে হবে। আমি চলে আসলাম আমার কেবিনে। সিগারেটটা ধরিয়ে টানতে লাগলাম আর ভাবতে লাগলাম, মেয়েরা বুঝি এইরকমই হয়। আম্মুও আমাকে ছেড়ে চলে গেছে, আর এইদিকে লেডি মাফিয়া কিং আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এইসব ভাবতেছি, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করে রেখে দিলাম। শুনতে লাগলাম কার কণ্ঠ। ওই পাশ থেকে ছেলে কণ্ঠ বলে উঠল, হ্যালো শেরুপ ভাই, আমি রাজু বলছিলাম, আপনার অতি আপন লোক। আরে রাজু, এতদিন পর কোথা থেকে হাজির হলি? তোর কোনো খোঁজ খবর নেই? ভাই, হ্যাকার জগৎ থেকে বিদায় নিয়েছিলাম 1 বছরের জন্য। আজকে ফিরে এসেছি। সবার প্রথমে আপনাকে ফোন দিয়েছি। আর এইসব খবরে কি শুনতেছি, আপনি নাকি মরে গেছেন?
তুই কালকে ঢাকা চলে আয়, আমরা পুরনো ডেরায় তোকে সব খুলে বলবো। আর আমি যে বেঁচে আছি এইটা কাউকে বলিস না, তুই আসলে সব জানতে পারবি। ঠিক আছে ভাই, আমি আজকে রাতেই রওনা দিয়ে দিব। কালকে সকালে আপনার ডেরায় হাজির থাকবো, দেখে নিয়েন। আয়। এই বলে ফোনটা কেটে দিলাম। দেখতে দেখতে রাত হয়ে আসলো। খাওয়া দাওয়া করে ওষুধগুলো খেয়ে চলে আসলাম বাহিরে। এসে দেখি ডেভিড আর বাকিরা রেডি হয়ে বসে আছে। কিরে, এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছিস যে? লেডি মাফিয়া কিং ফোন দিয়েছিল, একটু আগে বলেছে রেডি হয়ে চলে যেতে, তাই এখন রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা, তুই 2 মিনিট দাঁড়া, আমি আমার জিনিসগুলো নিয়ে আসতেছি। লেডি মাফিয়া কিং, তোমাকে একবারে মারবো না, তিলে তিলে মারবো, অপেক্ষায় থাইকো। এই বলে চলে আসলাম আমার কেবিনে। ব্যাগটা নিয়ে চলে আসলাম বাহিরে। ডেভিড, চল এখন। ভাই চলেন। আমরা চলে আসলাম মিশনের সেই জায়গায়। এসে দেখি লেডি মাফিয়া কিং উঁচু জায়গায় বসে আছে। ডেভিড, গাড়িটা আসতে চালা, আমরা এইখানে নেমে যাই। আর গাড়িটা নিয়ে সোজা লেডি মাফিয়ার সামনে নিয়ে রাখবি। ঠিক আছে ভাই, আপনি নামেন, আমি গাড়ি আসতে চালাচ্ছি। লিমন, তুইও যা। আমি আর লিমন নেমে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম, যাতে কেউ দেখতে না পারে। লিমন, তোর ওইখান থেকে সকল কিছু দেখা যায় নাকি? ভাই, আমার এইখান থেকে সকল কিছু দেখা যায়। আপনি চাইলে এই পাশে চলে আসতে পারেন, আমি ওই পাশে চলে যাই। না, তুই ওই পাশে থাক, আমি এই দিক থেকে সকল কিছু দেখতেছি। পকেট থেকে ফোনটা বের করে ডেভিড ও মেসেজ দিয়ে বলে দিলাম যে লেডি মাফিয়াকে সেন্টার ফ্রোটের সাথে ঘুমের ঔষধ দিয়ে দিতে। কিছুক্ষণ পর ডেভিড ইশারা করতেই আমি গুলি করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে 10টাকে অজ্ঞান করে ফেললাম। ওইদিকে লেডি মাফিয়া কিং আর থাইল্যান্ডের মাফিয়া কিং ঘুমাচ্ছে। লিমন, চল, ওইদিকে সব কিছু কাজ হয়ে গেছে। ভাই চলেন তাহলে। আমি চলে আসলাম ডেভিডের কাছে। ডেভিড, এই দিকের কি অবস্থা? ভাই সবগুলো ঘুমাচ্ছে, মনে হয় আজকে রাতে আর উঠবে না। এই একজন গাড়ি থেকে চা নিয়ে আয় তো। তুই গাড়িতে চা কই পাবি? চা আনতে বলতেছিস তে? ফ্ল্যাক্সে করে চা এনেছি, জানি এমন হবে, তাই আর কি চা নিয়ে এসেছি। চা খেয়ে সবাইকে নিয়ে চলে আসলাম ডেরায়। ডেভিড, তুই লেডি মাফিয়া কিংকে গেস্ট রুমে নিয়ে যা, আর এই থাইল্যান্ডের মাফিয়া কিংকে আমার গুপ্ত ঘরে রেখে দিয়ে আয়। সকালে লেডি মাফিয়া কিংকে লেবু দিয়ে একটা চা বানিয়ে খাইয়ে দিবি, আর কিছু হাউফাউ বুঝিয়ে কথা ঘুরিয়ে নিবি। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন তাই হবে। আমি আমার কেবিনে চলে আসলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। ওষুধ খাওয়ার পর থেকে শুধু ঘুম আর ঘুম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙতেই দেখি ডেভিড, লিমন বসে আছে আমার কেবিনে। কিরে, তোরা এইখানে কখন আসলি? আমরা তো সেই কখন এসেছি। আচ্ছা, তোরা বস, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর লেডি মাফিয়া কিং কি চলে গেছে নাকি? ভাই চলে গেছে। আমি চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। লিমন, যা তো ওই শালাকে নিয়ে আয়, ততক্ষণ কুত্তা পেটা করি ওই শালাকে। আনতেছি ভাই, ওয়েট। লিমন চলে গেল থাইল্যান্ডের মাফিয়া কিংকে আনতে। কিছুক্ষণ পর তাকে নিয়ে আসতেই সে আমাকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, ভাই আপনি এখনো বেঁচে আছেন? তোর কি মনে হয় বেঁচে না থাকলে আমি এইখানে দাঁড়িয়ে আছি কি করে বলতো? কিন্তু ভাই, লেডি মাফিয়া কিং তো বলেছে যে আপনি মরে গেছেন, তাই তো আমি আবার এসেছি মেয়ে কিনে নিতে, না হলে আমি কখনোই আসতাম না। তা আমি ভালো করে জানি, তোদের মতো কিছু লোক সস্তা মাল পেলে বস্তা ভরে নিয়ে যাস। এই ডেভিড, এই নে, এইটা তোর। লিমন, এইটা তোর। যা ইচ্ছা করতে পারিস, আমি শুধু দেখব তোরা এই শালাকে কি করিস। এই ভাইকে একটা চেয়ার এনে দে, আপনি বসে বসে শুধু দেখেন এই শালার কি হাল করি। রান্নাঘর থেকে কেউ মরিচ আর লবণ নিয়ে আয় তো। রান্নাঘর থেকে লবণ আর মরিচ এনে দিয়েছে। বসে বসে দেখতে লাগলাম কি করে ওরা। কিছুক্ষণের মধ্যে সবাই থাইল্যান্ডের মাফিয়া কিংকে আলুর মতো ছাড়িয়ে লবণ আর মরিচ লাগিয়ে দিয়েছে। থাইল্যান্ডের মাফিয়া কিং কান্না করতেছে আর লাফাচ্ছে। প্লিজ ভাই, আমাকে এইবারের মতো মাফ করে দেন, আমি আর কখনোই আসবো না এই দেশে, আমার শিক্ষা হয়ে গেছে। তোকে একবারেই বলে দিয়েছিলাম যে আমি মাফ করলে একবারেই করি, 2বার মাফ করি না। এই বলে ওর বুক বরাবর একটা লাথি দিতেই কিছুটা দূরে গিয়ে পড়ল। ডেভিড, এইটাকে জ্যান্ত কবর দিয়ে দে, ওদের প্রতি আমার কোনো মায়া দয়া নেই। না ভাই, জ্যান্ত কবর দেওয়ার থেকে আমাদের কুকুরগুলোকে দিয়ে খাইয়ে দেই। এই ধর তো সবাই এটাকে, আমাদের কুকুরের কাছে নিয়ে আয়, ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলুক এই শালাকে।
থাইল্যান্ডের মাফিয়া কিংকে আমাদের কুকুরগুলোর কাছে দিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের হিংস্র কুকুরগুলো তাকে খেয়ে সাফ করে ফেলেছে। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এই 2 মাসে লেডি মাফিয়া কিংয়ের সাথে অনেক কিছু ঘটে গেছে। আমি, ডেভিড, লিমন বাইরে বসে আছি। এমন সময় লেডি মাফিয়া কিং আসলো। এই কুত্তার বাচ্চা, আমার কাছ থেকে টাকা নিয়ে আমারই ক্ষতি করতেছিস এতদিন। লেডি মাফিয়া কিং এখনও আমাকে খেয়াল করে নাই। এই যে মিস আফরিন, আমার দিকেও একটু তাকান। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলতে শুরু করলো। কিরে, তুই এখনো মরিস নাই? এই জন্যই তো বলি, ওরা আমার কাছ থেকে টাকা নিয়ে আমার সাথে বেইমানি করতেছে কেন? সব কিছু তোর বুদ্ধিতে করেছে, তাই না রে? সব কিছু আমার কথাই করেছে। যাক, ভেবেছিলাম তোকে গিয়ে সারপ্রাইজ দিব, কিন্তু তুই চলে এসেছিস। এখন বল, তোর কি করব? তুই আমার কিছুই করতে পারবি না। এই বলে যেই আমাকে গুলি করতে যাবে, আমার কোমর থেকে পিস্তলটা বের করে লেডি মাফিয়া কিংয়ের হাতে গুলি করতেই তার পিস্তলটা পড়ে গেল। আমাকে এতটাই সস্তা ভাবিস না রে। আমি হচ্ছি এই আন্ডারওয়ার্ল্ডের রাজা, হ্যাকারের বস, শেরু ভাই। ও আচ্ছা, তুই সেই শেরু ভাই। যাক, তোকে শেষবার দেখে গেলাম। কালকে আসতেছি, রেডি থাকিস। তুই এই ডেরা থেকে চাইতে পারলে তো আসবি। এই বলে তার 2 পায়ে দুইটা করে 4টা গুলি করে দিলাম। গুলি করতেই লেডি মাফিয়া কিং মাটিতে শুয়ে পড়ল। কিরে, তোর গায়ে না অনেক শক্তি আছে? উঠ উঠ, তাড়াতাড়ি উঠ। প্লিজ আমাকে ছেড়ে দে, আমি আর পারতেছি না, আমাকে ছেড়ে দে। সবাইকে ছাড়তে পারি, কিন্তু বিশ্বাসঘাতকদের ছাড়ি না। তুই ভালো করেই জানিস লেডি মাফিয়া কিং, মিথ্যা ভালোবাসার কথা বলে অনেক পার পেয়ে গেছিস। আজকে তোকে ছিঁড়ে ছিঁড়ে আমার কুকুরগুলো খাবে। প্লিজ আমার সাথে এমন করিস না, আমি তোর পায়ে পড়তেছি। তুই যদি আমাকে দাসী বানিয়ে রাখতে চাস, তাই হয়ে থাকবো আমি, তবু প্লিজ আমাকে মেরে ফেলিস না। তোকে দাসী? তাও আবার আমার? তুই তো আমার জুতার সমানও হতে পারবি না। এই লিমন, এইটাকে কুকুরগুলোর কাছে ছেড়ে দিয়ে আয়। ভাই, ও একটা মেয়ে, প্লিজ ওকে ছেড়ে দেন। লিমন সবেই একাই অপরাধ করেছে, কিন্তু ওর মতো বিশ্বাসঘাতক আর কখনো দেখি নাই। তোদের যা বলেছি তাই কর, আমি দেখতে চাই না ওর মুখ। ভাই, আরেকটিবার ভাবেন, উনি একটা মেয়ে, ওনাকে দিয়ে এইটা করানো ঠিক হবে না। তোরা যাবি নাকি আমি নিজে যাব? যাচ্ছি ভাই। লেডি মাফিয়া কিংকে নিয়ে চলে গেল কুকুরগুলোর কাছে। ওইদিকে লেডি মাফিয়া কিং চিৎকার করতেছে। কিছুক্ষণের মধ্যে চিৎকার থেমে গেছে। ডেভিড, শোন। ভাই বলেন। বাজারে গিয়ে দেখ, একটা পার্সেল এসেছে, ওইটা নিয়ে আয়। খুলে দেখে নিয়ে আসবো নাকি ওইভাবেই নিয়ে আসবো? খুলে আনতে হবে না, বক্সটাই নিয়ে আয়। ঠিক আছে। ডেভিড আর লিমন চলে গেল। আমি চলে আসলাম আমার কেবিনে। এসে দেখি ফোনটা বাজতেছে। রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, ভাই, আপনি কাজটা ভালো করেন নাই, এর জন্য আপনাকে অনেক পছন্দ হবে, দেখে নিন। লিমন, আমি জানি লেডি মাফিয়া কিং তোর বোন ছিল, কিন্তু তুই তো ভালো করে জানিস আমি কেমন। কাউকে ছাড় দেই না। তুই যদি আমার শত্রু হতি, তাহলে তোকেও আমি মেরে ফেলতাম। ও তো একটা মেয়ে ছিল, তাকে না হয় আরেকটা বার সুযোগ দিয়ে দেখতেন। আমি তো ছিলাম, আমি বুঝে বলে নিশ্চয়ই মানত। এই কথাটা তোর আগে ভাবার দরকার ছিল। তুই যদি তোর বোনকে আগে থেকেই সমাধান করে দিতি, তাহলে তোর বোন আর আজকে মারা যেত না। ঠিক আছে ভাই, হয়ে গেছে, এখন আর কি বলবো। আমি চেয়েছিলাম আমার বোনকে আরেকটা সুযোগ দিতেন। লিমনের সাথে কথা বললাম অনেকক্ষণ। কথা বলে শেষ করে বসে আছি, এমন সময় গাড়ির হর্নের শব্দ শুনতে পেলাম। বাইরে এসে দেখি আফ্রিকার মাফিয়া কিং তার পুরো গ্যাং নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এইখানে? তাহলে কোথায় থাকবো বল? তোর জন্য আমরা ঠিকমতো মেনে নিতে পারছি না, আজকে তোকে এইখানে মেরে তোর জায়গায় আমি দখল করব। তাই নাকি? আচ্ছা যা, অস্ত্র বাদ, আজকে শুধু হাত দিয়ে মারামারি হবে। আমি একা, তোরা সবাই রাজি তো? রাজি আছি। ওদের সবগুলো লোক আমার উপর হামলা করলো। একটার বুকে, একটার পেটে, আর একটার মুখে ঘুষি দিতে লাগলাম। 5 মিনিটের মধ্যে 2টার মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। কিরে, আসিস না কেন? ভয় পেয়েছিস নাকি? এই বলে আরও 3টার পেটে ঘুষি দিতেই চিৎকার করে মাটিতে গোড়াগড়ি খাচ্ছে। আয় আয়, সামনে আয়।
30 মিনিটের মধ্যে তার সকল লোকদের মাটিতে শুয়ে দিলাম। কিরে আফ্রিকার মাফিয়া, তুই না বলেছিলি আমাকে মেরে আমার জায়গা দখল করবি? এখন তো দেখতেছি তোর লোকগুলোই মাটিতে পড়ে কড়াকড়ি খাচ্ছে। মেঘ, আমি তোকে দেখে নিব। আজ গেলাম। আমার ডেরায় যে আসে সে কখনোই এই ডেরা থেকে বের হতে পারে না, শুধু বের হবে তাদের লাশ, এছাড়া অন্য কিছু না। এইসব বলতেছি এমন সময় ডেভিড আর লিমন আসলো। ভাই, ড্যারার একই অবস্থা, রক্তবন্যা হয়ে গেছে। আর আফ্রিকার মাফিয়া কিং তুই এখানে? তোর সাথে তো আমার হিসাব নিকাশ আছে। শুধু তোর না, আমারও আছে। ওর জন্য আজকে আমার বোনকে হারাতে হয়েছে। এই বলে দুইজন আফ্রিকার মাফিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে তাকে 2 ভাগ করে ফেলেছে। লিমন, তোর বোন এখনো বেঁচে আছে? কিন্তু ভাই, আমি নিজে ওকে ওই কুকুরগুলোর কাছে ফেলে দিয়ে এসেছি, সে কিভাবে বেঁচে থাকবে? লেডি মাফিয়া কিং, বাহিরে আসো।